প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমের বাংলা অনার্সের ইউজি স্তরে তোমাদের রবীন্দ্র গল্পের আরেকটি গল্প আমাদের বাকি রয়ে গিয়েছিল, সেই গল্পটির নাম ল্যাবরেটরি। এই গল্পটি নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। দেখো, রবীন্দ্রনাথ এমনি নামকরণ সচেতন একজন ব্যক্তি, বিশেষত গল্পের ক্ষেত্রে নামকরণে তার গুরুত্বকে কখনোই আমরা অস্বীকার করতে পারি না। তিনি যেমন চরিত্রভিত্তিক নামকরণ করেছেন বলাই, ঠিক তেমনি কাহিনীভিত্তিক নামকরণ করেছেন ছুটি, আবার কখনো সমাজের কদর্য দিক নিয়ে নামকরণ করছেন ছোট গল্পের ইতিহাসে দেনা পাওনা, আবার কখনো কখনো দেখা গেছে রূপক সাংকেতিক নামকরণও করেছেন, যার নাম হচ্ছে মূলত তোতা কাহিনী। এইভাবেই তিনি নামকরণে একটা যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, এটা আমরা লক্ষ্য করব। আজকে এই ল্যাবরেটরি নামকরণের পিছনেও কিন্তু ল্যাবরেটরি মানে কোনো একটা ল্যাবকে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয়েছে, তাই নামকরণ ল্যাবরেটরি। এখন ল্যাবরেটরি বিভিন্ন ধরনের হতে পারে। প্রথমত একটা পরীক্ষা নিরীক্ষা কেন্দ্রিক ল্যাব হতে পারে, যেখানে সায়েন্স পরীক্ষা হয়, বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা হয়। যেমন তোমরা জানো, অনেকে উচ্চ মাধ্যমিকে হয়তো বিজ্ঞানের ছাত্র ছিলে, যে এখানে তোমরা যে ফিজিক্সের বা কেমিস্ট্রির বা বায়োলজির একটা ল্যাব হয়, জিওগ্রাফির ল্যাব হয়, ঠিক তেমনিভাবে আবার প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিও হয়। এখানে কোন ল্যাবরেটরিকে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয়েছে সেটাই আমাদের দেখার বিষয়। আর একটা প্রশ্ন আমি সামনে রাখবো, ল্যাবরেটরি সত্যিই কি কোনো ল্যাবের কাহিনী, না কোনো ব্যর্থ প্রেমের কাহিনী, না কোনো যদি আমরা বলি পরকীয়ার কাহিনী, সেই ব্যাপারটাকেও সামনে রেখে আমরা আগাবো। গল্প শুরু করেছেন আর পাঁচটা গল্পের মতে, যেখানে আমরা দেখবো দাগদাও নন্দকিশোর ছিলেন লন্ডন ইউনিভার্সিটি থেকে পাস করা ইঞ্জিনিয়ার, যাকে সাধু ভাষায় বলা যেতে পারে দেদীপ্যমান ছাত্র, অর্থাৎ দাগদাও ব্রিলিয়ান্ট। গল্পের প্রথম ক্যারেক্টার, যার নাম হচ্ছে নন্দকিশোর, তিনি ছিলেন তাই। স্কুল থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পরীক্ষা তোরণে তোরণে ছিলেন পয়লা শ্রেণীর সোয়ারি, অর্থাৎ একদম প্রত্যেকটা জায়গাতে তিনি ফার্স্ট হয়েছেন। দাগদা ওর বুদ্ধি ছিল ফলা, ওর প্রয়োজন ছিল দরাজ, কিন্তু ওর অর্থ সম্বল ছিল আটো মাপের। আমরাও এটা নর্মালি জানি, বেশিরভাগ ক্ষেত্রে যাদের বুদ্ধি থাকে, যাদের শক্তি থাকে, যাদের ক্ষমতা থাকে পড়াশোনা করার, তাদের আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়তে হয়। রেলওয়ে কোম্পানির দুটো বড় ব্রিজ তৈরি করার কাজের মধ্যে উনি ঢুকে পড়তে পেরেছিলেন। ও কাজের আয় ব্যয়ের বাড়তি পড়তি বিস্তার, কিন্তু দৃষ্টান্তটা সাধু নয়। এই ব্যাপারে যখন তিনি ডাহাত বাহাত দুই হাতি জোরের সঙ্গে চালনা করেছিলেন, তখন তার মন খুঁতখুত করেনি। এসব কাজে দেনা পাওনা নাকি কোম্পানি নামক একটা অ্যাবস্ট্রাক্ট সত্তার সঙ্গে, বিমূর্ত সত্তার সঙ্গে জড়িত। সেই জন্য কোনো ব্যক্তিগত লাভ লোকসানের তহবিলে এর পীড়া পৌঁছায় না। ও নিজের কাজে কর্তারা ওকে জিনিয়াস বলতো। দেখ দিয়ে রাখো, নিজের কাজে কর্তারা ওকে জিনিয়াস বলতো। কোশ্চেন, কাকে জিনিয়াস বলতো? নিখুঁত হিসাবের মাথা ছিল তার, বাঙালি বলেই তার উপযুক্ত পারিশ্রমিক তার জোটেনি। কারণ বাঙালিরা অনেক সময় কি হয়, বেকার খাটতে আমরা ভালোবাসি, বেশি ঠিক আছে বলছে একটুখানি কাজ করে দিই, তাই উপযুক্ত পারিশ্রমিক কিন্তু কপালে জোটেনি। নিচের দরের বিলিতি কর্মচারী প্যান্টে তার তৎকালীন সময় কেন জুটেনি, তার কারণ হচ্ছে পরাধীন ভারতবর্ষ। তো ব্রিটিশরা কি করতো, বিদেশীয় ইউরোপীয়দের যে পরিমাণে বেতন দিত, ভারতীয়দের সেই পরিমাণে বেতন দিত না, বিশেষত বাঙালিদের। নিচের দরে বিলিতি কর্মচারী প্যান্টে দুই ভরা পকেটে হাত গুজে যখন পা ফাঁক করে, আরে হ্যালো মিস্টার মল্লিক, হ্যালো মিস্টার মল্লিক, এই দেখো ওটা টান ছিল, হ্যালো মিস্টার মল্লিক বলে ওর পিঠ থাবড়া দিয়ে কর্তাত্তি করতো, তখন ওর ভালো লাগতো না। বিশেষত যখন কাজের বেলা ছিলেন উনি, আর দামের বেলা আর নামের বেলা ওরা, এটাই হয়, কাজের সময় কর্মী আর নামের বেলায় কর্তারা। এর ফল হয়েছিল এই যে নিজের ন্যায্য প্রাপ্য টাকার একটা প্রাইভেট হিসেব, ব্যক্তিগত হিসেব ওর মনের মধ্যে ছিল, সেটা পুষিয়ে নেবার ফন্দি জানতেন ভালো করেই। অর্থাৎ খুব একটা বেহিসাবি লোক এটা আমরা বলতে পারি না। পাওনা এবং অপাওনা টাকা নিয়ে নন্দকিশোর কোনোদিন বাবুগিরি করেননি। থাকতেন দাগ দিয়ে রাখো সিকদারপাড়া গলির একটা দেড় তোলা বাড়িতে। কারখানা ঘরের দাগ দেওয়া কাপড় বদলাবার ওর সময় ছিল না। কেউ ঠাট্টা করলে বলতেন, হ্যাঁ মজুর মহারাজের তকমা পোড়া আমার এই সাজ। দাগ দিয়ে রাখো, মজুর মহারাজের তকমা পোড়া আমার এই সাজ। কোশ্চেন, কে কার এই সাজকে ব্যঙ্গ করতেন। কিন্তু বৈজ্ঞানিক সংগ্রহ পরীক্ষার জন্য বিশেষ করে তিনি বাড়ি বানিয়েছিলেন খুব মস্ত। এমন মশগুল ছিলেন নিজের শখ নিয়ে যে কানে উঠতো না, লোকেরা বলাবলি করছে এত বড় ইমারতটা যে আকাশ ফুঁড়ে উঠলো। আলাদিনের দাগদের প্রদীপটা ছিল কোথায়? আলাদিনের আশ্চর্য প্রদীপ, যার দৌলতে এত কিছু করতে পেরেছেন, মূলত তার এই যে অর্থের যে সামর্থ্য, সেটাকেই পাবলিক যেন জানতে চেয়েছেন। এরকম এক রকমের শখ মানুষকে পেয়ে বসে, সেটা মাতলামির মতো। হুঁশ থাকে না যে লোকে সন্দেহ করছে। লোকটা ছিল দাগদের সৃষ্টি ছাড়া, ওর ছিল বিজ্ঞানের পাগলামি। ক্যাটালগের তালিকা উল্টাতে উল্টাতে ওর সমস্ত মন প্রাণে চৌকি দুই হাতা আঁকড়ে ধরে উঠত ঝেঁকে ঝেঁকে। জার্মানি থেকে আমেরিকা থেকে এমন সব দামি দামি যন্ত্র আনাতেন, যা ভারতবর্ষের বড় বড় বিশ্ববিদ্যালয়ে মেলে না। এই বিদ্যালোভীর মনে সেই তো ছিল বেদনা। দাগদের কোশ্চেন, বেদনাটা কি? এই পরাদেশে জ্ঞানের ভোজের উচ্ছিষ্ট নিয়ে সস্তা দরে পাট পাড়া হয়,
ওদের দেশে বড় বড় যন্ত্র ব্যবহারের শেষ যে সুযোগ আছে আমাদের দেশে না থাকাতেই ছেলেরা টেক্সট বুকের শুকনো পাতা থেকে কেবল এঁটো কাটা হাতড়িয়ে বেড়ায়। উনি হেঁকে উঠে বলতেন, ক্ষমতা আছে আমাদের মগজে, অক্ষমতা দাগতে রাখো আমাদের পকেটে। এটা সত্যি, বাঙালিদের ক্ষমতা আছে, বুদ্ধি, বাঙালি ব্রেন যথেষ্ট ডেভেলপ, কিন্তু আমাদের কি হয়, অর্থনৈতিক দৈন্যতা আমাদেরকে শেষ করে দেয়। সেই জন্য অনেক হাই কোয়ালিটির স্টুডেন্টকে দেখা যায় কি, যারা সায়েন্সে পড়ছে তাদেরকে শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট ছোটোখাটো জবে যেতে হয়। তো এইরকম একটা ব্যাপার থাকে। আর ছেলেদের জন্য বিজ্ঞানের বড় রাস্তাটা খুলে দিতে হবে বেশ চওড়া করে। দেখতে দেখো, এই হলো ওর পণ, কোশ্চেন কার কি পণ ছিল। একটা জায়গা আমরা দেখি যে বলছে পরা দেশে জ্ঞানের ভোজের উচ্ছিষ্ট নিয়ে। আমরাও না পাশ্চাত্য দেশের অনেক কিছু উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট মানে কি, আমার অবশিষ্ট, মানে খাওয়ার পরের যে অংশটা পড়ে থাকছে। তো এখানেও আমরা যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে ভালো বোঝা যাবে, জেরক্স মেশিন। জেরক্স মেশিন আছে না, আমরা বলছি যে অমুক লোক, একটা কালকে দেখা গেল কেউ একজন আদক কালকে একটা জেরক্স দোকান করলো। জেরক্স দোকান বলছে নতুন মেশিন কিনে দোকান করেছে, না, জেরক্স মেশিন নতুন দোকান নয়, সবই কিন্তু এগুলো নদীর জেরক্স মেশিনগুলো সব বিমাল, মানে যেটাকে আমরা বলি সিঙ্গাপুর থেকে রিজেক্ট, মানে ওরা ইউজ করছে, ইউজ করে বাকিটা ছেড়ে দিচ্ছে, যেটাকে রিফার্বিশ রিইউজ করে আমরা এখানে ইউজ করছি। একটা অরিজিনাল জেরক্স মেশিনের দাম প্রায় 6.5 লাখ টাকা, যেটা এখানে বাজার মূল্যে আমরা 65,000 টাকায় পাচ্ছি। মানে এইরকম একটা ব্যাপার আমাদের মধ্যে, আমরা তো উচ্ছিষ্টটা নিচ্ছি। অ্যাকচুয়ালি বিজ্ঞানেরও এআই, জাপান, মালয়েশিয়া, যদি আমরা এই দেশগুলো দেখি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বহু আগে তৈরি হয়েছে। আজকের দিনে আমরা দাঁড়িয়ে দেখছি উত্তরপ্রদেশের লখনৌ শহরে প্রথম এআই সিটি তৈরি হচ্ছে। তাহলে বেশিরভাগটাই আমরা কিন্তু অন্যান্য দেশের থেকে পিছিয়ে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে হয়তো ডেভেলপ করতেও পারি। তো যাই হোক, নন্দকিশোর কিন্তু বেশ ভালো লোক, মানে তিনি ইঞ্জিনিয়ার, বাট বিজ্ঞানের প্রতি তার একটা ঝোঁক আছে। দুর্মূল্য যন্ত্র যত সংগ্রহ হতে লাগলো, ওর সহকর্মীদের ধর্মবোধ ততই অসহ্য হইল। এই সময় ওকে বিপদের মুখ থেকে বাঁচালেন বড় সাহেব। নন্দকিশোরের দক্ষতার উপর তার প্রচুর শ্রদ্ধা ছিল। তাছাড়া রেলওয়ে কাজে মোটা মোটা মুঠোর অপসারণ দক্ষতার দৃষ্টান্ত তার জানা ছিল। চাকরি ছাড়তে হলো, সাহেবের আনুকূল্যে রেল কোম্পানির পুরনো লোহালক্কর সস্তা দামে কিনে নিয়ে কারখানা ফেলে বসলেন। তখন ইউরোপের প্রথম যে বিশ্বযুদ্ধ, সেই যুদ্ধের বাজার সরগরম। লোকটা অসামান্য কৌশলী, সেই বাজারে নতুন নতুন খালে নালায় তার মুনাফার টাকায় বান ডেকে এলো। একদম ছোট ছোট টুকরো টুকরো ব্যবসাতে তার প্রচুর মুনাফা এলো। এমন সময় আরেকটা দাগ দিয়ে দেখো শখ পেয়ে বসলো ওকে। কোশ্চেন, কি শখ পেয়ে বসেছিল? এমন সময় এক সময় নন্দকিশোর পাঞ্জাবে ছিলেন তার ব্যবসার তাগিদে, সেখানে জুটে গেল তার এক সঙ্গিনী। তাহলে বসলো, ওকে পর্যন্ত সাইড পয়েন্ট করে দাও, না বান ডেকে এলো পর্যন্ত পয়েন্ট করে দাও, বান ডেকে গেল পয়েন্ট করে দাও। নন্দকিশোরের পরিচয় ও স্বভাব, নন্দকিশোরের পরিচয় ও স্বভাব। কে এই নন্দকিশোর, কেমন তার পরিচয়, কেমন তার স্বভাব ছিল? নন্দকিশোরের পরিচয় ও স্বভাব, এই পাঠটা আমরা এখানে পেলাম নন্দকিশোর সম্বন্ধে। এমন সময়ে নন্দকিশোর পাঞ্জাবে ছিলেন তার ব্যবসার তাগিদে, সেখানে জুটে গেল দাগ দিয়ে রাখো তার এক সঙ্গিনী। সকালে বারান্দায় বসে চা খাচ্ছিলেন 20 বছরের মেয়েটি। দাগ দিয়ে রাখো ঘাঘরা দুলিয়ে অসংকোচে তার কাছে এসে উপস্থিত। জলজলে তার চোখ, ঠোঁটে একটি হাসি আছে যেন সান দেয়া ছুরির মতো। সে ওর পায়ের কাছে ঘেঁষে এসে বললে, হ্যাঁ বাবুজি, আমি কয়দিন ধরে এখানে এসে দুবেলা তোমাকে দেখছি, আমার তাজ্জব লেগে গেছে। নন্দকিশোর হেসে বললেন, কেন, এখানে তোমাদের চিড়িয়াখানা নাই নাকি? সে বলে, আরে চিড়িয়াখানার কোনো দরকার নেই, যাদের ভিতরে রাখবার তারা বাইরে সব ছাড়া আছে, আমি তাই মানুষ খুঁজছি। একদম মানে যা সমস্ত পশু জন্তুগুলো মানে তারা যেন বাইরে খুঁজছে, আর আমি মানুষ খুঁজছি। খুঁজে পেলে? নন্দকিশোরকে দেখিয়ে বলল যে দেখ দাও, এই তো পেয়েছি। নন্দকিশোর হেসে বললেন, হ্যাঁ কি গুণ দেখলে বলো দেখি। ও বললে, এখানকার বড় বড় সব সেটজি, গলায় মোটা সোনার চেন, হাতে হীরার আংটি, তোমাকে ঘিরে এসেছিল। তোমাকে ঘিরে এসেছিল বানানটা আছে তো, হ্যাঁ, তোমাকে ঘিরে এসেছিল, ঘিরে এসেছিল। ভেবেছিল বিদেশি, বাঙালি, কারবার বোঝে না, শিকার জুটেছে ভালো। দাগদের হোক কোশ্চেন, কে কাকে শিকার ভেবেছিল? কিন্তু দেখলাম তাদের একজনেরও ফন্দি খাললো না, উল্টে ওরা তোমারই ফাঁস কলে পড়েছে। কিন্তু তা ওরা এখনো বোঝেনি, আমি বুঝে নিয়েছি। নন্দকিশোর চমকে গেল কথা শুনে। বুঝলে, দাগদের হোক একটা চিজ বটে, একটা বেশ প্রোডাক্ট, মাল যেটাকে আমরা বলি, চিজ দ্রব্য বটে, এরকম আর কি, সহজ নয়। মেয়েটি বললে চিজ, একদম যে মেয়েটি বললে চালাক চতুর, এই অর্থেও বলতে পারি আমরা। মেয়েটি বললে, আচ্ছা আমার কথা তোমাকে বলি, তুমি শুনে রাখো। আমাদের পাড়ায় একজন ডাকসাইডে জ্যোতিষী আছে, সে আমার কুষ্টি গণনা করে বলেছিল একদিন দুনিয়ায় আমার নাম জাহির হবে। বলেছিল আমার জন্মস্থানে শয়তানের দৃষ্টি আছে। নন্দকিশোর বললে, আরে বলো কি, শয়তানের? মেয়েটি বলে, জানো তো বাবুজি, জগতের সবচেয়ে বড় নাম হচ্ছে ওই শয়তানের। তাকে যে নিন্দে করে করুক, কিন্তু সে খুব খাঁটি।
আমাদের বাবা ওই বম ভোলানাথ ভোঁ হয়ে থাকেন, তার কর্ম নয় সংসার চালানো। দেখো না, সরকার বাহাদুর শয়তানির জোরে দুনিয়া জিতে নিয়েছি, আর খ্রিস্টানির জোরে নয়, কিন্তু ওরা খাঁটি তাই রাজ্য রক্ষা করতে পেরেছে। যেদিন কথার খেলাপ করবে সেদিন ওই শয়তানেরই কাছে কান মোলা খেয়ে মরবে। ডাকদের এখন নন্দকিশোর আশ্চর্য হয়ে গেল, সত্যি তো এইরকম কথাবার্তা কে বলে? মেয়েটি বলল, আচ্ছা বাবু রাগ করো না, তোমার মধ্যেই শয়তানের মন্তর আছে, তাই তোমারই হবে জিত। অনেক পুরুষকে আমি ভুলিয়েছি, কিন্তু আমার উপরেও টেক্কা দিতে পারে এমন পুরুষ ডাকদের আজ দেখলাম। এই প্রথম কাউকে দেখলাম যে আমাকে আকর্ষণ নয়, আমাকেও টপকে যেতে পারে। আচ্ছা আমাকে তুমি ছেড়ো না বাবু, তাহলে তুমি ঠকবে। নন্দকিশোর এসে বলে, কি করতে হবে? দেনার দায়ে আমার এই আইমার ঘর বাড়িঘর বিক্রি হয়ে যাচ্ছে, তোমাকে সেই দেনা শোধ করে দিতে হবে। কত টাকা দেনা তোমার? ডাকদের 7,000 টাকা। নন্দকিশোরের চমক লাগলো ওর দাবি সাহস দেখে। বলে, আচ্ছা আমি দিয়ে দেবো, কিন্তু তারপরে আমি তোমার সঙ্গে কখনো ছাড়বো না। কি করবে তুমি? দেখবো যখন কেউ তোমাকে ঠকাতে না পারে, আমি ছাড়া। নন্দকিশোর এসে বললেন, আচ্ছা বেশ, রইল কথা, এই পরো আমার আংটি, এ নাও তোমাকে আংটি বদল করে দিলাম, ব্যাস চলো। কষ্টিপাতরা চোর মনে। তার উপরে দাগ পড়লো একটা দামি ধাতুর। দেখতে পেলেন মেয়েটির ভিতর থেকে ঝকঝক করছে ক্যাটের তেজ, একদম ক্যারেক্টারের তেজ, চরিত্রের তেজ। বোঝা গেল নিজের দাম নিজে জানে, তাতে একটু মাত্র সংশয় নেই। নন্দকিশোর অনায়াসে বললো, আচ্ছা দেবো টাকা। দিলে 7,000 বুড়ি আইমাকে দেবো টাকা। ডাক দিয়ে রাখো, দেবো টাকা। নন্দকিশোর বললো, ঠিক আছে এ না, দেবো টাকা। দিলে 7,000 বুড়ি আইমাকে। মেয়েটিকে ডাকতেও সবাই, ডাক দিয়ে রাখো, মেয়েটিকে ডাকতেও সবাই সোহিনী বলে। এই প্রথম গল্পের নায়িকা নন্দকিশোর যদি নায়ক হয়, নায়িকা হচ্ছে সোহিনী। সত্যি কি সোহিনী নায়িকা? না, এর পরেও এদের পরবর্তী জেনারেশন আসবে। গল্প বেশ দীর্ঘ। পশ্চিমী ছাদের সুকঠোর এবং সুন্দর তার চেহারা, কিন্তু চেহারায় মন টলাবে। নন্দকিশোর সে জাতের লোক ছিলেন না। যৌবনের হাটে মন নিয়ে জুয়ো খেলবার সময়ই ছিল না তার। নন্দকিশোর ওকে যে দশা থেকে নিয়ে এসেছিলেন সেটা খুব নির্মল নয় এবং নিভৃত নয়, কিন্তু ওই একরোখা একগুঁয়ে মানুষ সাংবাদিক প্রয়োজন বা প্রথাগত বিচার, সাংসারিক বানানটা আছে, সরি, সাংসারিক প্রয়োজন বা প্রথাগত বিচারকে গ্রাহ্য করতেন না। বন্ধুরা যখন জিজ্ঞাসা করতো, বিয়ে করেছো কি? উত্তরে শুনতো, বিয়েটা খুব বেশি মাত্রায় নয়, সহ্য মতো। লোকে হাসতো যখন দেখতো উনি স্ত্রীকে নিজের বিদ্যের ছাঁচে গড়ে তুলতে উঠে পড়ে লেগে গেছেন। জিজ্ঞাসা করতো, ও কি প্রফেসরি করতে যাবে নাকি? নন্দ বলতেন, না, ওকে নন্দকিশোরী করতে হবে। নন্দকিশোরের বউ নন্দকিশোরী হবে, সেটা যে সে মেয়ের কাজ নয়। বলতো, আমি অসবর্ণ বিবাহ পছন্দ করিনি। সে কি হে, স্বামী হবে ইঞ্জিনিয়ার আর স্ত্রী হবে কন্যা কুটুনি, এটা দাগ দিয়ে রাখো মানব ধর্মশাস্ত্রে নিষিদ্ধ। মানে তিনিও বর্ণ বিচার করতেন, তবে সেটা হিন্দু মুসলিম নয়, কাশ্যপ্য সান্ডিল্য মাহিশ্র এইসব গোত্র নয়। তিনি কি, স্ত্রী যদি, স্বামী যদি ইঞ্জিনিয়ার আর স্ত্রী যদি রান্না বান্না করে, সেটা ঠিক না। ঘরে ঘরে দেখতে পাই দুই আলাদা আলাদা যাতে গাঁট ছাড়া বাঁধা, একদম ঘটনা। কালকে আদকে যদি বিয়ে দিই, একজন সার্ভিস হোল্ডার দেখে বিয়ে দেবো, সার্ভিস হোল্ডার সার্ভিস করতে যাবে, ও বসে বসে হাঁড়ি মাজবে, কড়া মাজবে, এইসব ব্যাপার। এইটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। আমি জাত মিলিয়ে নিচ্ছি। পতিব্রতা স্ত্রী চাও যদি, আগে দাগ দিয়ে রাখো, আগে ব্রতের মিল করাও, সবার আগে নিজের কাজের সাথে তার মিল করাও, তবেই সম্ভব। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। সোহিনী ও নন্দকিশোরের জোট বন্ধন বেশ ভালো। সোহিনী ও নন্দকিশোরের জোট বন্ধন হলো গল্পের প্রথম পরিচ্ছেদে, প্রথম অংশে সোহিনী ও নন্দকিশোরের জোট বন্ধন। গল্পের প্রথম পরিচ্ছেদ সোহিনী ও নন্দকিশোরের জোট বন্ধন আমরা লক্ষ্য করলাম। গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ, খুব দুর্ভাগ্যবশত আমরা জানি মানুষ যখন বেশি সুখ পেতে চায়, মানুষ যখন ভাবে যে আমি বেশি সুখী, তখন কিন্তু বিধাতা বলে, দাঁড়া তোর সুখটা আমি দেখাচ্ছি। তাই নন্দকিশোর মারা গেলেন। গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ, দেখ দিয়ে রাখো, নন্দকিশোর মারা গেলেন পৌর বয়সে কোন এক দুঃসাহসিক বৈজ্ঞানিক পরীক্ষার অপঘাতে। সোহিনী সমস্ত কারবার বন্ধ করে দিলে। বিধবা মেয়েদের ঠকিয়ে খাবার বংশধর এসে পড়লো চার দিক থেকে, অর্থাৎ বিভিন্নভাবে যে যে ওর স্বামী নেই, তাই ওর কাছে বিভিন্নভাবে মামলার ফাঁদ টাদ করে নিয়ে টাকা আদায় করতে লাগলো। মামলার ফাঁদ ফাঁদলে আত্মীয়তা ছিটে ফোটা আছে যাদের। সোহিনী স্বয়ং সমস্ত আইনের প্যাঁচ নিতে লাগলো বুঝে। সোহিনীও ছেড়ে পাত্র নয়, ছেড়ে দেওয়ার পাত্রী নয়, সমস্ত আইনের প্যাঁচ নিতে লাগলো বুঝে। তার উপরে নারীর মোহজাল বিস্তার করে দিলে স্থান বুঝে উকিল পাড়ায়। এমনি মেয়ে, তার মোহজাল আছে, তার রূপ যৌবন আছে, একদম উকিল পাড়ায় গিয়ে তার সৌন্দর্য ডালি ভরে নিয়ে হাজির হলো। সেটাতে তার অসংকোচ নৈপুণ্য ছিল। সংস্কার মানার কোনো বালাই ছিল না। মামলায় জিতে নিলে একে একে দূর সম্পর্কে দেওর গেল জেলে দলিল জাল করার অপরাধে। সৈনিক ট্যালেন্ট আছে। দেখ দেখো, ওদের একটি মেয়ে আছে, তার নামকরণ হয়েছিল নীলিমা। মেয়ে স্বয়ং সেটিকে বদল করে নিয়েছে নীলা, আধুনিক নামে নীলা। নীলিমা কেমন লাগবে না, অড নাম। আদকের নাম যদি নীলিমা হতো তাহলে সেক্ষেত্রে কেমন কেমন হতো না, ওই জন্য শর্ট ফর্মের নীলা। কেউ না মনে করে বাপ মা মেয়ের কালো রং দেখে একটা মোলায়েম নামের তোলায় সেই নিন্দেটা চাপা দিয়েছে।
মেয়েটি একেবারে দাগদের ফুটফুটে গৌরবর্ণ, মা বলতে ওদের পূর্বপুরুষ কাশ্মীর থেকে এসেছিল। মেয়ের দেহে ফুটেছে কাশ্মীরি শ্বেতপদ্মের আভা, চোখেতে নীলপদ্মের আভা, আর চুলের চমক দেয় যাকে বলে পিঙ্গল বর্ণ, বর্ণ দিয়ে দাও, পুরো একদম নায়িকা হওয়ার যোগ্য। মেয়ের বিয়ের প্রসঙ্গে কুলশীল জাত গোষ্ঠীর কথা বিচার করবার রাস্তা ছিল না, একমাত্র ছিল মন ভোলাবার পর। শাস্ত্রকে ডিঙিয়ে গেল তার ভেলকি। অল্প বয়সের মারোয়ারি ছেলে, তার টাকা, পৈতৃক শিক্ষা একালের, অকস্মাৎ সে পড়ল এসে অনঙ্গের অলক্ষ্য ফাঁদে। নীলা একদিন গাড়ির অপেক্ষায় স্কুলের দরজার কাছে ছিল দাঁড়িয়ে। সে সময় ছেলেটি দুইবার তাকে দেখেছিল। তারপর থেকে আরো কিছুদিন ওই রাস্তায় সে বায়ু সেবন করেছে গেছে। স্বাভাবিক স্ত্রী বুদ্ধির প্রেরণায় মেয়েটি গাড়ি আসবার বেশ কিছুক্ষণ পূর্বেই গেটের কাছে দাঁড়াতো। কেবল সেই মারোয়ারি ছেলে নয়, আরো দু চার সম্প্রদায়ের যুবক ওইখানটার অকারণ পদচারণার চর্চা করত। তার মধ্যে ওই ছেলেটি চোখ বুঝে দিল ঝাঁপ, ওর জালের মধ্যে আর ফিরল না। সিভিল মতে বিয়ে করলে সমাজের ওপারে, বেশি দিনের মেয়াদ নয়। তার ভাগ্যে বধূটি এলো প্রথমে, তারপরে দাম্পত্যের মাঝখানে দাঁড়ি টানলে টাইফয়েড, তারপরে মুক্তি। সৃষ্টিতে ওনার সৃষ্টিতে মিশিয়ে উপদ্রব চলতে লাগলো। মা দেখতে পায় তার মেয়ের ছটপটানি। মনে পড়ে নিজের প্রথম বয়সে দাগদের দেখো জ্বালামুখীর অগ্নি চাঞ্চল্য। মন উদ্বিগ্ন হয়, খুব নিবিড় করে পড়াশোনার বেড়া ফাঁদতে থাকে। পুরুষ শিক্ষক রাখলো না, একজন বিদুষীকে লাগিয়ে দিল ওর শিক্ষকতায়। নীলার যৌবনে আঁচ লাগতো তারও মনে, তুলতো তাকে তাতিয়ে অনির্দেশ্য কামনা তপ্ত বাসবে। মুখদের দল ভিড় করে আসতে লাগলো এদিক ওদিকে, কিন্তু দরওয়াজা বন্ধ। বন্ধুত্ব প্রয়াসনীরা নিমন্ত্রণ করে চায়ে, টেনিসে, সিনেমায়, নিমন্ত্রণ পৌঁছায় না কোনো ঠিকানায়। অনেক লোভী ফিরতে লাগলো মধুগন্ধ করে আকাশে, কিন্তু কোনো অভাগ্য কাঙাল সোহিনীর ছাড়পত্র পায় না। এদিকে দেখা যায় উৎকণ্ঠিত মেয়ে সুযোগ পেলে উঁকি ঝুঁকি দিতে চায় অজায়গায়। বই পড়ে যে বই টেক্সট বুক কমিটির অনুমোদিত নয়, ছবি গোপনে আনিয়ে নেয় যে যা আর্ট শিক্ষার আনুকূল্য করে বলে বিড়ম্বিত। ওর বিদুষী শিক্ষয়িত্রীকে পর্যন্ত অন্যমনস্ক করে দিলে। ডায়াসিন থেকে বাড়ি ফেরবার পথে আলুথালু চুলওয়ালা গোপে রেখামাত্র দেওয়া সুন্দর হানো এক ছেলে ওর গাড়িতে চিঠি ফেলে গিয়ে দিয়েছিল। ওর রক্ত উঠেছিল ছমছম করে। চিঠিখানা লুকিয়ে রেখেছিল জামার মধ্যে। ধরা পড়লো মায়ের কাছে। সমস্ত দিন ঘরে বন্ধ থেকে কাটল অনাহারে। সোহিনীর স্বামী যেদিন বৃত্তি দিয়েছিলেন যে সেই সব ভালো ভালো ছাত্রমহলে সোহিনী পাত্র সন্ধান করছে, সোহিনীর স্বামী যাদের বৃত্তি দিয়েছিলেন, যে সমস্ত ছাত্র সোহিনীর স্বামীর আন্ডারে, নন্দকিশোর আন্ডারে পিএইচডি করছিল, ভালো পড়াশোনা করছিল, সোহিনী খোঁজ করতে লাগলো জামাই করব তাদের মধ্যে থেকে একজনকে। মেয়ে এদিকে কিন্তু অন্যমনস্ক, মেয়ে কিন্তু অন্য ছেলের প্রতি আসক্ত হওয়ার চেষ্টা করছে, বাট সোহিনী কিন্তু যথেষ্ট গার্ড দিয়ে রেখেছে। সবাই প্রায় আরে ওর টাকার থলির দিকে তাকায়। একজন তো তার থিসিস ওর নামে উৎসর্গ করে বসলো, পিএইচডি করে থিসিসটা সোহিনীকে উৎসর্গ করে দিল। ও বললে হায় রে কপাল, লজ্জায় ফেললে আমাকে, তোমার পোস্ট গ্র্যাজুয়েটটি মেয়াদ ফুরিয়ে আসছে শুনলো, অথচ মালা চন্দন দিলে জায়গায়। হিসেব করে ভক্তি না করলে উন্নতি হবে না যে। দেখ দাও, মালা চন্দনটা, এই উৎসর্গটা যদি নীলাকে করতে লাভ হতো, আমাকে উৎসর্গ করে লাভ কি হলো? কিছুদিন থেকে একটি ছেলের দিকে সোহিনী দৃষ্টিপাত করছিল। কিছুদিন থেকেই দেখা গেল কি একটি ছেলের দিকে সোহিনী দৃষ্টিপাত করছিল। ছেলেটি পছন্দসই বটে, তার নাম দাগ দিয়ে রাখো রেবতী ভট্টাচার্য। তাহলে ওই হবে না যে পর্যন্ত সাইড পয়েন্ট করে দাও, ওই হবে না যে পর্যন্ত, না এটা হয়ে যাক আর একটু। ছেলেটি পছন্দসই বটে, তার নাম রেবতী ভট্টাচার্য। গল্পের হিরো ঢুকছে, রেবতী নাম, রেবতী ভট্টাচার্য। এরই মধ্যে সায়েন্সের ডাক্তার পদবিতে চড়ে বসেছে। ওর দুটো একটা লেখা যাচাই হয়ে গেছে বিদেশে। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। নীলার স্বভাব ও পাত্র অনুসন্ধান। একদিকে নীলার স্বভাব চলছে, অন্যরকম ও পাত্র অনুসন্ধান। আমাদের পাত্রকে পাঠানো বলছে। নীলার স্বভাব ও পাত্র অনুসন্ধান গল্পের তৃতীয় পরিচ্ছেদ বেশ ভালো। লোকের সঙ্গে মেলামেশা করবার কলা কৌশল সোহিনী ভালো করেই জানা আছে। ডাক দিয়ে রাখো মনমতি চৌধুরী রেবতীর প্রথম দিককার অধ্যাপক, তাকে নিলে বস করে কিছুদিন চায়ের সঙ্গে রুটি, টোস্ট, আমলেট, কখনো বা ইলিশ মাছের ডিমের বড়া খাইয়ে কথাটা পারলে। আগে কাউকে বস করতে গেলে একটু তোয়াজ করতে হবে না ব্যাপারটা, না হলে তাকে কি করে বস করব। বলে আচ্ছা আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে বারে বারে চা খেতে ডাকি কেন। মিসেস মল্লিক, আমি তোমাকে নিশ্চয়ই বলতে পারি সেটা আমার দুর্ভাবনার বিষয় নয়। সোহিনী বললে লোকে ভাবে আমরা বন্ধুত্ব করে থাকি স্বার্থের গরজে। হ্যাঁ দেখো মিসেস মল্লিক, আমার মত হচ্ছে গরজটা জারি হোক, বন্ধুত্বটাই লাভ। আর এই বা কম কথা কি, আমার মতো অধ্যাপককে দিয়েও কারো স্বার্থ সিদ্ধি হতে পারে। এই যাত্রার বুদ্ধি কেতাবের বাইরে, মানে বুদ্ধি বইয়ের বাইরে হাওয়া খেতে পারি না বলে ফ্যাকাসে হয়ে গেছে। আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে দেখতে পাচ্ছি। দেখো, যদিও আমি মাস্টারি করি তবু ঠাট্টা করতেও পারি। দ্বিতীয়বার চা খেতে ডাকবার পূর্বে এটা জেনে রাখা ভালো। আচ্ছা জেনে রাখলুম, বাঁচলুম। অনেক অধ্যাপক দেখেছি তাদের মুখ থেকে হাসি বের করতে ডাক্তার ডাকতে হয়, বুঝেছো তো? বাহ বাহ, আমারই দলের লোক দেখছি তুমি। তাহলে এবার আসল কথাটা পারা হোক।
জানেন বোধহয় জীবনে আমার স্বামীর ডাক্তার এখন ল্যাবরেটরি ছিল একমাত্র আনন্দ, এই প্রথম কথাটা ইউজ হলো। আমার ছেলে নেই, ওই ল্যাবরেটরিতে বসিয়ে দেবো বলে ছেলে খুঁজছি। কানে এসেছে রেবতী ভট্টাচার্যের কথা। অধ্যাপক বললেন যোগ্য ছেলেই বটে, তার যে লাইনের বিদ্যে সেটাকে শেষ পর্যন্ত চালানো করতে মাল মশলা কম লাগবে না। সৈনী বললে আমার রাস করা টাকায় হাত ছাতা পড়ে যাচ্ছে। আমার বয়সের বিধবা মেয়েরা ঠাকুর দেবতার দালালদের দালালি দিয়ে পরকালের দরজা ফাঁক করে নিতে চায়, বুঝেছো তো? ওইসব ঠাকুর দেবতা পরকাল এইসব নিয়ে বলে থাকে। আপনি শুনে হয়তো রাগ করবেন, আমি ওসব কিছু বিশ্বাস করিনি। চৌধুরী দুই চক্ষু বিস্ফোরিত করে বললেন, তবে দাগ দিয়ে রাখো, তুমি তবে কি মানো? মানুষের মতো মানুষ যদি পাই তবে তার সব পাওনা শোধ করে দিতে চাই, যতদূর আমার সাধ্য আছে, এই আমার ধর্মকর্ম। চৌধুরী বললেন, আরে হুররে, শিলা ভাসে জলে, দাগ দিয়ে রাখো। আরে বাহ, শিলাও তাহলে আজকাল জলে ভাসে জলে। মেয়েদের মধ্যে দৈবাত কোথাও কোথাও বুদ্ধির প্রমাণ মেলে দেখছি। আচ্ছা, আমার একটি বিএসসি বোকা আছে, সেদিন হঠাৎ দেখি গুরুর পা ছুঁয়ে সে উল্টো ডিগবাজি খেতে লেগেছে, মগজ থেকে বুদ্ধি যাচ্ছে উড়ে ফাটা শিমুলের তুলোর মতো। তা তোমার বাড়িতে ওকে ল্যাবরেটরিতে বসিয়ে দিতে চাও? তোফাতে আর কোথাও হলে হয় না? চৌধুরী মশাই, আপনি ভুল করবেন না, আমি মেয়ে মানুষ। এইখানে এই ল্যাবরেটরিতে হয়েছে আমার স্বামীর সাধনা। তার ওই বেদির তলায় কোনো একজন যোগ্য লোককে বাতি জ্বালিয়ে রাখবার জন্যে যদি বসিয়ে দিতে পারি, তাহলে যেখানে থাকুন তার মন খুশি হবে। চৌধুরী বলেন, আচ্ছা বাইজব, মানে ঈশ্বরের নামে শপথ করে বলছি, এতক্ষণে মেয়ে মানুষের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, শুনতে খারাপ লাগলো না। একটা কথা জেনে রাখো, রেবতীকে যদি শেষ পর্যন্ত পুরোপুরি সাহায্য করতে চাও, তাহলে লাখ টাকারও লাইন পেরিয়ে যাবে। গেলেও আমার খুদকুড়ো অবশিষ্ট কিছু বাকি থাকবে, কিন্তু পরলোকে যাকে খুশি করতে চাও তার মেজাজ খারাপ হয়ে যাবে না তো? শুনেছি তারা ইচ্ছা করলে ঘাড়ে চড়ে লাফালাফি করতে পারেন, তারা এসে এক্ষুনি ভূত হয়ে ঘাড়ে চড়ে লাফালাফি করতে পারেন। আচ্ছা, আপনি খবরে কাগজ পড়েন তো? মানুষ মারা গেলেই তার গুণাবলী প্যারাগ্রাফে ছাপিয়ে পড়তে থাকে। সেই মৃত মানুষের বদান্যতার পরে ভরসা করলে তো দোষ নেই। টাকা যে মানুষ জমিয়েছে, অনেক পাপ জমিয়েছে সে তার সঙ্গে। আমরা কি করতে আছি? যদি থলি ঝেড়ে স্বামীর পাপ হালকা করতে না পারে, যাগে টাকা, আমার টাকার দরকার নেই। অধ্যাপক উত্তেজিত হয়ে বলে উঠলেন, আরে কি বলবো, কি আর বলবো তোমাকে? খনি থেকে সোনা উঠে, সে খাঁটি সোনা, যদিও তাতে মিশালো থাকে অনেক কিছু। তুমি সেই ছদ্মবেশী দাগ দিয়ে রাখো সোনার ঢেলা। কে কাকে বলেছিল চিনেছি তোমাকে, এখন কি করতে হবে বলো? ওই ছেলেটিকে রাজি করিয়ে দিন। চেষ্টা করবো, কিন্তু কাজটা খুব সহজ নয়। আর কেউ হলে তোমার দান লাফিয়ে নিত। কোথায় বাজছে বলুন? শিশুকাল থেকে একটি মেয়ে গ্রহর পুষ্টি দখল করে বসে আছে, রাস্তা আগলে রয়েছে ওর অটল বুদ্ধি। বলেন কি, পুরুষ মানুষ? হে দেখো মিসেস মল্লিক, রাগ করবে কাকে নিয়ে? হ্যাঁ, জানো মেট্রিয়ার্কাল সমাজ কাকে বলে? যে সমাজে মেয়েরাই হচ্ছে দাগ দিয়ে রাখো পুরুষের সেরা। এক সময় সেই দ্রাবিড়ী সমাজের যে মেডিটেরিয়ান আর কি, দ্রাবিড়ী সমাজের ঢেউ বাংলাদেশে খেলতো। সৈনী বলে, সে সুদিন তো গেছে, তলায় তলায় ঢেউ খেলা হয়তো ভুলিয়ে দেয় বুদ্ধিশুদ্ধি, কিন্তু হাল যে একলা পুরুষের হাতে। কানে মন্ত্র দেন তারাই, আর জোরে দেন কানমোলা, কান ছিঁড়ে যাবার জো হয় যে। আহা, কথা কইতে জানো তুমি, বুঝেছো তো? তোমার মতো মেয়েদের যুগ যদি আসে, তাহলে মেট্রিয়ার্কাল সমাজে ধোবার বাড়ি ফর্দ রাখি মেয়েদের শাড়ি, আর আমাদের কলেজের প্রিন্সিপালকে পাঠিয়ে দিই ঢেকে করতে। মনোবিজ্ঞান বলে বাংলাদেশে মেট্রিয়ার্কি বাইরে নেই, আছে নারীতে। মা শব্দে হামবাধুনি আর কোনো দেশের পুরুষ মহলে শুনেছ কি? শুধু মা করে। তোমাকে খবর দিচ্ছি, রেবতীর বুদ্ধির ডগার উপর চড়ে বসে আছে দাগদের একটি রীতিমতো মেয়ে। বাহ, কাউকে ভালোবাসে নাকি? হ্যাঁ, সেটা হলে তো বুঝতুম। ওর শিরায় প্রাণ ধুকধুক করছে, যুবতীর হাতে বুদ্ধি খাওয়াবার বায়না নিয়ে তো এসেছে। এই তো বয়স, তা না হয় এই কাঁচা বয়সে ও যে এক দাগ দেখো মালা জপকারিনীর হাতে মালার গুঁটি বনে আছে। একজন মালা জপকারিনী একটা বৃদ্ধা ওকে বশ করে রেখেছে। ওকে বাঁচাবে কিসে? না যৌবন, না বুদ্ধি, না বিজ্ঞান। বাঙালি ছেলেদের সবথেকে বড় বৈশিষ্ট্য, পারিবারিক যদি কেউ তার উপর জাঁকিয়ে বসে, তাহলে সে সেখান থেকে ফিরতে পারে না। আচ্ছা, একদিন ওকে এখানে চা খেতে ডাকতে পারি কি? আমাদের মতো অসুচির ঘরে খাবেন তো? অসুচি না খাই তো ওকে আছড়ে এমনি সূচি করে নেবো যে হ্যাঁ, বামনায় দাগ থাকবে না ওর মজ্জায়। একটা কথা জিজ্ঞাসা করি, তোমার নাকি সুন্দরী মেয়ে আছে? আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, শুনলাম নাকি তোমার একটা সুন্দরী মেয়ে আছে। পোড়া কমলি সুন্দরী বটে, তা কি করবো বলুন? না, আমাকে ভুল করো না। আমার কথা যদি বলো, সুন্দরী মেয়ে আমি পছন্দই করি। হ্যাঁ, ওটা আমার একটা রোগ বললেই হয়, কিন্তু ওর আত্মীয়রা বেরসিক ভয় পেয়ে যাবে। ভয় নেই, আমি নিজের জাতেই মেয়ের বিয়ে দেবো ঠিক করেছি। এটা একেবারে বানানো কথা। তুমি নিজে তো বেজাতে বিয়ে করেছো। হ্যাঁ, নাকাল হয়েছে কম নয়। বিষয়ের দখল নিয়ে মামলা করতে হয়েছে বিস্তর, যে করে জিতেছি সেটা বলবার কথা নয়। আচ্ছা, তুমি নিজে তো বেজাতে বিয়ে করেছো, নাকাল সরি শুনেছি কিছু বিপক্ষ শুনেছি কিছু
বিপক্ষ পক্ষের আর্টিকেল ক্লার্ককে নিয়ে তোমার নামে গুজব রটেছিল, তুমি নাকি ওই উকিলের সাথে কি সব ঝামেলায় জড়িয়ে পড়েছিলে, মকদ্দমায় জিতে তুমি তো সরে পড়লে। হ্যাঁ, সে লোকটা গোলায় দড়ি দিয়ে মরতে যায় আর কি। এত যুগ ধরে মেয়ে মানুষ টিকে আছে কি করে? ছল করার কম কৌশল লাগে না, লড়াইয়ের তাকবাগের সমানই সে। তবে কিনা তাতেও মধু কিছু খরচ করতে হয়, বুঝেছো? দেখ দিয়ে রাখো, এই হলো নারীর স্বভাব দত্ত লড়াইয়ের রীতি। এই দেখো আবার তুমি আমাকে ভুল করছো। আমরা বিজ্ঞানী, আমরা বিচারক নয়। স্বভাবের খেলা আমরা নিষ্কাম ভাবে দেখে যাই, যে সে খেলায় যা ফল হবার তা ফলতে থাকে। তোমার বেলায় ফলটা বেশ হিসাব মতোই ফলেছিল, বলেছিলাম ধন্য মেয়ে তুমি, এ কথাটাও ভেবেছি। আমি যে তখন প্রফেসর ছিলাম, আর্টিকেল ক্লার্ক ছিলাম না, সেটা আমার বাঁচোয়া। মার্করি সূর্যের কাছে থেকে যতটুকু দূরেই আছে ততটুকু দূরে থেকে বেঁচে গেল। ওটা গণিতের হিসাবের কথা, ওতে ভালো নেই মন্দও নেই, এসব কথা বোধহয় তুমি বুঝতে শিখেছো। তা শিখেছি, গ্রহগুলো টান মেনে চলে, আবার টান এড়িয়েও চলে। এটা একটা শিখে নেবার তত্ত্ব বই কি। আচ্ছা, আরেকটা কথা কবুল করছি, এই মাত্র তোমার সঙ্গে কথা বলতে বলতে একটা হিসাব মনে মনে করছিল, সে অঙ্কের হিসাব। আচ্ছা ভেবে দেখো, বয়সটা যদি অন্তত 10টা বছর কম হতো, তাহলে খামোখা আজ একটা বিপদ ঘটতো। পলিউশন ওইটুকু পাশ কাটিয়ে গেল আর কি, তবু বাষ্পের জোয়ার উঠছে বুকের মধ্যে। ভেবে দেখো, সৃষ্টিটা আগাগোড়ায় কেবল অঙ্ক কষার খেলা। অর্থাৎ আমিও যদি একটু যুবক হতাম, আমারও যদি বয়স কম হতো, আমিও তোমার প্রেমে হাবুডুবু খেতাম। এই বলে চৌধুরী 2 হাঁটু চাপড়িয়ে হা হা করে হেসে উঠলেন। একটা কথা তার হুঁশ ছিল না যে তার সঙ্গে দেখা করবার আগে সোহিনী 2 ঘন্টা ধরে রঙে চঙে এমন করে বয়স বদল করেছে যে সৃষ্টিকর্তাকে আগাগোড়ায় দিয়েছে ঠকিয়ে। মানে সেও কিন্তু সোহিনীর রূপে কিন্তু পাগল হয়ে গেছে। এও বৃদ্ধ, মানে পুরো প্রফেসর, সেও ভাবছে সোহিনীর প্রেমে পড়লে ভালো হতো। বেশ ভালোই। তাহলে এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করে দাও, সোহিনীর মনস্তত্ত্ব। সোহিনীর মনস্তত্ত্ব গল্পের 4 নম্বর পরিচ্ছেদে ঢুকবো। সোহিনীর মনস্তত্ত্ব আমরা এখানে লক্ষ্য করলাম। এই সোহিনী কিন্তু বেশ ভালো, বেটার বলা যেতে পারে। গল্পের 4 নম্বর পরিচ্ছেদ। পরের দিন অধ্যাপক এসে দেখলেন সোহিনী রোয়া ওটা হাড় বের করে একটা কুকুরকে স্নান করিয়ে তোয়ালে দিয়ে তার গা মুছিয়ে দিচ্ছে। চৌধুরী জিজ্ঞাসা করলেন, এই অপয়মন্ত্রটাকে এত সম্মান কেন? ডাক্তার কোশ্চেন, কাকে অপয়মন্ত্র বলা হয়েছে, এত সম্মান কেন? আরে ওকে বাঁচিয়েছি বলে পা ভেঙেছিল মোটরের তলায় পড়ে, আমি সারিয়ে তুলেছি ব্যান্ডেজ বেঁধে। এখন ওর প্রাণটার মধ্যে আমারও শেয়ার আছে, ওকে বাঁচিয়েছি তাই আমি ওকে কেয়ার করছি। শেয়ার আছে। রোজ রোজ অলক্ষণের চেহারা দেখে মন খারাপ হয়ে যাবে না? চেহারা দেখবার জন্য ওকে তো রাখিনি। মরতে মরতে এই যে ও সেরে উঠেছে, এটা দেখতে আমার ভালো লাগে। ওই প্রাণীর বেঁচে থাকবার দরকারটা যখন দিনে দিনে মিটিয়ে দিই, তখন ধর্মকর্ম করতে ছাগল ছানার গলায় দড়ি বেঁধে আমাকে কালীতলায় দৌড়াতে হয় না। এই তোমাদের বায়োলজির ল্যাবরেটরি কানা করা কুকুর খরগোশগুলোর জন্য আমি একটা হাসপাতাল বানাবো স্থির করেছি। মিসেস মল্লিক, তোমাকে যতই দেখছি তাক লাগছে। এটা মিসেস মল্লিকের, মানে সোহিনী একটা ক্রেডিট। আস্তে আস্তে প্রফেসরকে বস করা, তার প্রফেসরকে বস করে তবে রেবতীর কাছে পৌঁছাবে। শুধু টার্গেট একটাই, যে কোনো শর্তের বিনিময়ে আমার স্বামীর প্রতিষ্ঠিত ল্যাবরেটরিকে বাঁচাতে হবে। সত্যি কি বাঁচাতে পারবে ল্যাবরেটরিকে রেবতীকে নিয়ে গিয়ে? না রেবতী আর নীলার প্রেম অন্যদিকে মোড় নেবে? এটাও একটা ব্যাপার। না শেষ পর্যন্ত ল্যাবরেটরিটাই ধ্বংস হয়ে যাবে? সেটাও একটা প্রশ্ন। কেন নামকরণ ল্যাবরেটরি? অনেক বড়, দেখা যাক। আচ্ছা, আরো বেশি দেখলে ওটার উপশম হবে। রেবতীবাবুর খবর দেবেন বলেছিলেন, সেটা আরম্ভ করে দিন। আমার সঙ্গে দূর সম্পর্কে ওদের যোগ আছে, তাই ওদের ঘরের খবর জানি। রেবতীকে জন্ম দিয়েই ডাক দিয়ে রেখে ওর মা জান মারা, বরাবর ও পিসির হাতে মানুষ। ওর পিসির আচার নিষ্ঠ একেবারে নিরেট, এতটুকু খুঁতনি ওর খুঁতখুঁতনি সংসারকে অতিষ্ঠ করে তুলতো। তাকে ভয় না করতো এমন লোক ছিল না পরিবারে। ওর হাতে রেবতীর পৌরুষ গেল ছাতু হয়ে। স্কুল থেকে ফিরতে 5 মিনিট দেরি হলে 25 মিনিট লাগতো তার জবাবদিহি করতে। একদম মানে যেটা নর্মালি হয় আর কি, একটা ওই বাড়ির কি বলবো অভিভাবিকারা। সৈনী বললে, আমি তো জানি পুরুষরা করবে শাসন, মেয়েরা দেবে আদর, তবেই তো ওজন ঠিক থাকে। অধ্যাপক বললেন, হ্যাঁ, ওজন ঠিক রেখে চলা ওই মরাল গামিনীদের, মানে এই যে যারা হংসগামিনী রাজহংসীদের ধাতে নেই। ওরা এদিকে ঝুঁকবে ওদিকে ঝুঁকবে, কিছু মনে করো না মিসেস মল্লিক। ওদের মধ্যেও দৈবাত মেলে যারা খাড়া রাখে মাথা, চলে সোজা চলে, যেমন তুমি আর কি। এই ধরনটা বলতে চাইছিল, যেমন ড্যাশ, মানে আর বলতে দিল না। সে বলছে না না, যেমন আর বলতে হবে না। কিন্তু আমার মধ্যেও শিকড়ের দিকে মেয়ে মানুষ যথেষ্ট আছে। কি ঝুঁকে পেয়েছে দেখছেন না, ছেলে ধরা ঝোঁক। নইলে আপনাকে বিরক্ত করতেন কি? দেখো, বারবার ওই কথাটা বলো না। জেনে রেখো, আজ ক্লাসের জন্য তৈরি না হয়ে চলে এসেছি। কর্তব্যের গাফিলি এতই ভালো লাগছে? বোধহয় মেয়ে যাত্রার উপরে আপনার বিশেষ একটু কৃপা আছে। একটু অসম্ভব নয়, কিন্তু তার মধ্যেও তো ইতর বিশেষ আছে। যাই হোক, সে কথাটা পরে হবে। সৈনী হেসে বলল, পরে না হলেও চলবে, আপাতত যে কথাটা উঠছে শেষ করে দিন। রেবতী বাবুর এত দাগ দিয়ে রেখো, এত উন্নতি হলো কি করে?
যা হতে পারতো তার তুলনায় কিছু হয়নি। একটা রিসার্চের কাজে ওর বিশেষ দরকার হয়েছিল উঁচু পাহাড়ে যাবার, ঠিক করেছিল যাবে বদ্রিক আশ্রমে। আর সর্বনাশ, পিসিরও ছিল এক পিসি, সে মরবে তো মরুক ওই বদ্রিকারই রাস্তায়। হ্যাঁ, পিসি বললো আমি যতদিন বেঁচে আছি পাহাড় পর্বত চলবে না। একদম আমার পিসি ওই পাহাড়ে যে মরেছে তোকে আমি পাঠাবো না রে ওখানে। কাজেই তখন থেকে এক মনে যা কামনা করছি সে মুখ ফুটে বলবার নয়, থাক সে কথা। কিন্তু শুধু পিসিমাদের দোষ দিলে চলবে কেন? মায়ের দুলাল ওই ভাইপোদের হার বুঝি কোনো কালে পাকবে না? হ্যাঁ, ওই মায়ের আঁচলের তলায় থাকবে, পিসির ভাইপো হয়ে থাকবে, কোনোদিনও বয়স বৃদ্ধি হবে না? সেটা পূর্বেই বলিয়াছি, মেট্রিয়ার্কি রক্তের মধ্যে হাম্বা ধ্বনি, ওই যে মা ধ্বনি জাগিয়ে তোলে, হতবুদ্ধি হয়ে যায় বৎসরা। আফসোসের কথা কি আর বলবো, এটা হলো নম্বর 1। তারপরে রেবতী যখন সরকারের বৃত্তি নিয়ে কেমব্রিজে যাবে স্থির হলো, আবার এসে পড়লো সেই পিসিমা হাউ হাউ শব্দে। আবার সেই পিসিমা তুই কোথা চলে যাবি আমার দিকে ছেড়ে, পাশ্চাত্যে গেলে তোর জাত চলে যাবে, খ্রিস্টান মেয়ে বিয়ে করবি আর আমাদেরকে মনে রাখবি না। ফলস্বরূপ বাঙালি ছেলে সে আর কি করবে। তার বিশ্বাস ও চলেছে মেম সাহেব বিয়ে করতে, ও চলেছে দেখো মেম সাহেব বিয়ে করতে। আমি বললাম আচ্ছা না হয় করলো বিয়ে, সর্বনাশ, কথাটা আন্দাজে ছিল, এবার যেন পাকা দেখা হয়ে গেল। পিসি বললে ছেলে যদি বিলেতে যায় তাহলে গলায় দড়ি দিয়ে মরবো। ঠিক আছে, তুই যদি বিলেতে যাস না আমি এক্ষুনি গলায় দড়ি দিয়ে মরবো। ব্যাস গেল কথা ছেলে। কোন দেবতার দোহাই পারলে পাকানো হবে দড়িটা নাস্তিক আমি জানি না, তাই দড়িটা বাজারে মিলল না। রেবতীকে খুব খানিকটা গাল দিলুম, বললুম স্টুপিড, বললুম ডান্স, বললুম ইমবেসিল, মানে একদম অকৃতজ্ঞ। ব্যাস এইখানে খতম। রেবু এখন ভারতীয় ঘানিতে ফোঁটা ফোঁটা তেল বের হচ্ছেন, ওই কোনো রকমে চলছে ঠং 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 করে। আর ভালো সায়েন্টিস্ট হওয়ার লক্ষ্য ছিল, বিজ্ঞানী হওয়ার লক্ষ্য ছিল, কিন্তু পারিবারিক মানে পরিবার কিভাবে ছেলেদেরকে শেষ করে দেয় সেই তথ্যটাও কিন্তু এখানে দিল। সৈনী অস্থির হয়ে উঠে বলে উঠলো, হ্যাঁ দেয়ালে মাথা ঢুকে না মরতে ইচ্ছা করছে। একটা মেয়ে রেবতীকে তলিয়ে দিচ্ছে আর একটা মেয়ে তাকে টেনে তুলবার তুলবে ডাঙায়, এই আমার পণ রইল। ডাক্তার কোয়েশ্চেন, কে কি পণ করেছে? স্পষ্ট কথা বলি ম্যাডাম, জানোয়ারগুলোকে সিঙে ধরে তলিয়ে দেওয়ার হাত তোমার পাকা, লেজে ধরে তাদের উপরে তুলবার হাত তোমার তেমন দূরস্থ হয়নি। তা এখন থেকে অভ্যাসটা শুরু হোক। একটা কথা জিজ্ঞাসা করি, সায়েন্সে তো উৎসাহ তোমার এলো কোথা থেকে? সকল রকম সায়েন্সে সারা জীবন আমার স্বামীর মন ছিল মেতে। তার নেশা ছিল বর্মা, চুরুট আর ল্যাবরেটরি। তার নেশা কি নেশা ছিল? বর্মা, চুরুট আর ল্যাবরেটরি। আমাকে চুরুট ধরিয়ে প্রায় বর্মিজ মেয়ে বানিয়ে তুলেছিলেন। ছেড়ে দিলুম, দেখলুম পুরুষদের চোখে খটকা লাগে। তার আরেক নেশা আমার উপর দিয়ে জমিয়েছিলেন। পুরুষটা মেয়েদের মজায় বোকা বানিয়ে উনি আমাকে মজিয়েছিলেন বিদ্যে দিয়ে দিন রাত। দেখুন চৌধুরী মশাই, স্বামীর দুর্বলতা স্ত্রীর কাছে ঢাকা থাকে না, কিন্তু আমি ওর মধ্যে কোনোখানে খাদ দেখতে পাইনি। কাছ থেকে যখন দেখেছি উনি বড়, আজ দূর থেকে দেখি উনি আরো বড়। চৌধুরী জিজ্ঞেস করলেন, আচ্ছা কোনখানে সবচেয়ে তাকে বড় ঠেকেছে? বলবো, উনি বিদ্বান বলে নয়, বিদ্যার উপর নিষ্কাম ভক্তি ছিল বলে। উনি একটা পুজোর আলো, পুজোর হাওয়ার মধ্যে ছিলেন। আমরা মেয়েরা দেখভার ছোঁবার মতো জিনিস না পেলে পুজো করবার থই পাইনি, আর তার এই ল্যাবরেটরি আমার পুজোর দেবতা হয়েছে। ইচ্ছে করে এখানে মাঝে মাঝে ধূপ ধুনো জ্বালিয়ে 7 ঘন্টা বাজায়। ভয় করি আমার স্বামীর ঘৃণাকে। তার দৈনিক পুজো ছিল যখন এইসব যন্ত্রতন্ত্র ঘিরে জমলো কলেজের ছাত্রেরা, শিক্ষা নিত তার কাছ থেকে, আর আমিও বসে যেতাম। আচ্ছা ছেলেগুলো সায়েন্সে মন দিতে পারতো কি? মানে তোমাকে দেখে আর মনটা থাকতো? হ্যাঁ, যারা পারতো তাদের বাছাই হয়ে যেত। এমন সব ছেলে দেখেছি যারা সত্যকার বৈরাগী। আবার দেখেছি কেউ নোট নেবার ছলে একেবারে পাশের ঠিকানায় চিঠি লিখে সাহিত্য চর্চা করতো। একদম নোট স্যারের কাছে নোট আনতে যেত, স্যারের ম্যাডামের কাছে যে একটু চিঠি লিখে দিত হেভি ভাষা দিয়ে, চিঠি লিখে সাহিত্য চর্চা করতো। হ্যাঁ, কেমন লাগতো? হ্যাঁ, সত্যি কথা বলো, খারাপ লাগতো না। স্বামী চলে যেতেন কাজে, ভাবুকদের মন আশপাশে ঘুরঘুর করতো। কিছু মনে করো না, আমি সাইকোলজি স্টাডি করে থাকি। জিজ্ঞাসা করি, ওরা কিছু ফল পেত কি? ওদের কিছু লাভ হতো কি তোমার পিছনে ঘুরে? বলতে ইচ্ছে করে না, নোংরা। আমি 2-4 জনের সঙ্গে জানাশোনা হয়েছে, যাদের কথা মনে পড়লে আজও মনের মধ্যে মুচড়িয়ে পড়ে। আমি 2-4 জনকে জানি। 2-4 জন। আরে মন যে লোভী, মাংস মজ্জার নিচে লোভের চাপা আগুন সে লুকিয়ে রেখে দেয়, খোঁচা পেলে জ্বলে ওঠে। আমি তো গোড়াতেই নাম ডুবিয়েছি। সত্যি কথা বলতে আমার বাধে না, সত্যি কথা বলতে আমার আর বাধে না। সত্যি কথা বলতে আমি কোনোভাবেই আমার ভয় পাই না। আজন্ম তপস্বিনী নই আমরা। ভরণ করতে করতে প্রাণ বেরিয়ে গেল মেয়েদের। দ্রৌপদী, কুন্তীদের সেজে বসতে হয় সীতা, সাবিত্রী। একটা কথা বলি আপনাকে চৌধুরী মশাই, মনে রাখবেন, ছেলেবেলা থেকে ভালো মন্দ বোধ আমার স্পষ্ট ছিল না। কোনো গুরু আমায় তা শিক্ষা দেননি, তাই মন্দের মাঝে আমি ঝাঁপ দিয়েছি সহজে, পারও হয়ে গেছি সহজে। গায়ে আমার দাগ লেগেছে, কিন্তু মনে ছাপ লাগেনি। কিছু আমাকে আঁকড়ে ধরতে পারেনি। যাই হোক, তিনি যাবার পথে তার চিতার আগুনে আমার আসক্তিতে আগুন লাগিয়ে দিয়েছেন। জমা পাপ একে একে জ্বলে যাচ্ছে। ডাক্তার দেখো, এই ল্যাবরেটরিতে জ্বলছে সেই হোমের আগুন। আরে ব্রাভো 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 ব্রাভো, ব্রিলিয়ান্ট, চমকপ্রদ। সত্যি কথা বলতে কি সাহস তোমার? ডাক্তার দেখো, সত্যি কথা বলতে কি সাহস তোমার? সত্যিই তো তোমার মতো সত্যবাদী আমি কাউকে দেখি না। সত্য কথা বলিয়ে নেবার লোক থাকলে বলা সহজ হয়। আপনি যে খুব সহজ, খুব সত্যি। দেখো, ওই যে চিঠি লিখিয়ে ছেলেগুলো তোমার প্রসাদ পেয়েছিল,
তারা কি এখনো আনাগোনা করে? সেই করেই তো তারা মুছে দিয়েছে আমার মনের ময়লা। দেখলুম জুটছে তারা আমার চেক বইয়ের দিকে লক্ষ্য করে। ভেবেছিল মেয়ে মানুষের মোহ মরতে চায় না, ভালোবাসা সিধের গর্ত দিয়ে পৌঁছাবে তাদের হাত আমার টাকার সিন্ধুকে। প্রথমে আমাকে ভালোবাসবে, তারপর আমার স্বামীর টাকার সিন্ধুকে। এত রস আমার নেই, তারা তা জানতো না। থাক দিয়ে রাখো, আমার শুকনো পাঞ্জাবি মন, আমি পাঞ্জাবি মেয়ে, একদম নিরস কাঠখট্টা, ওই সব ভেবো না। আমি সমাজের আইন কানুন ভাসিয়ে দিতে পারি দেহের টানে পড়ে, কিন্তু প্রাণ গেলেও বেইমানি করতে পারবো না। আমার ল্যাবরেটরি এক পয়সাও তারা খোঁচাতে পারেনি। আমার প্রাণ শক্ত পাথরে চেপে আছে আমার দেবতার ভান্ডারের দ্বার। ওদের সাধ্য নেই সে পাথর গোলাবে। আমাকে যিনি বেছে এনেছিলেন তিনি ভুল করেননি। দেখতে দেখো, আমাকে যিনি বেছে এনেছিলেন তিনি ভুল করেননি। কোশ্চেন, কে কাকে বেছে এনেছিলেন? কোশ্চেন, কে কি ভুল করেননি? তাকে আমি প্রণাম করি আর পাই যদি সেই ছেলেগুলোর কান মুলে দিই। বিদায় নেবার আগে অধ্যাপক একবার ল্যাবরেটরিতে ঘুরে এলেন সোহিনীকে সঙ্গে নিয়ে। বললেন, এখানেই মেয়েলি বুদ্ধির চোলাই হয়ে গেছে, অহদেবতার গাদ গেছে নেমে বেরিয়ে এসেছে খাঁটি স্পিড। সৈনী বলেন, যা বলুন, মন থেকে ভয় যায় না। মেয়েলি বুদ্ধি বিধাতার আদি সৃষ্টি। যখন বয়স অল্প থাকে, মনের জোর থাকে, তখন সে লুকিয়ে থাকে ঝোপে ঝাপে। যেই রক্ত আছে ঠান্ডা হয়ে, বেরিয়ে আসেন সনাতনী পিসিমা। তখন যা বয়স হয়ে গেল, তখনও একদম সনাতনী ধর্মকর্ম হাতে, সব ওই সব ধর্মের গ্রন্থ নিয়ে ধর্মের বুলি দেয় আর কি, সনাতনী পিসিমা। তার আগেই আমার মরবার ইচ্ছা রইল। আমি যদি কোনোদিন ওই ধর্মীয় পিসিমা হয়ে যাই, তার আগে যেন আমার মৃত্যু হয়। অধ্যাপক বলেন, দাও, ভয় নেই তোমার, আমি বলছি তুমি সজ্ঞানে মরবে। তাহলে এই পরিচ্ছেদ নিয়ে সাইড পয়েন্ট করে দাও। ল্যাবরেটরির প্রতি ভালোবাসা বা ল্যাবরেটরির প্রতি সৈনির ভালোবাসা। কেন ল্যাবরেটরির প্রতি সৈনিক ভালোবাসা জন্মালো? 4 নম্বর পরিচ্ছেদে আমরা এটা লক্ষ্য করলাম। ল্যাবরেটরির প্রতি সৈনির ভালোবাসা গল্পের 4র্থ পরিচ্ছেদে আমরা এটা দেখলাম, ল্যাবরেটরির প্রতি সৈনির ভালোবাসা। এবার আমরা গল্পের 5ম পরিচ্ছেদে ঢুকবো। গল্পের 5ম পরিচ্ছেদ। সাদা শাড়ি পরে, মাথায় কাঁচা পাকা চুলে দাগ দিয়ে রাখো পাউডার মেখে সোহিনী মুখের উপর একটা সূচি সাত্ত্বিক আভা মেজে তুললে। মেয়েকে নিয়ে মোটর লঞ্চে করে উপস্থাপিত হলো বোটানিক্যালে। তাকে পরিয়েছে নীলচে দাগ দিয়ে রাখো সবুজ বেনারসি শাড়ি। কি রেবতীর সাথে দেখা করতে যাচ্ছে, ফার্স্ট ডেটিং। দেখা যাক কি হয়। ভিতর থেকে দেখা যায় মা মেয়েকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। এবার রেবতী মায়ের প্রতি আকৃষ্ট হবে না মেয়ের প্রতি আকৃষ্ট হবে, সেটাও কিন্তু ভাববার বিষয়। কারণ এখানে সোহিনীও সেজেছে বেশ ভালো করে, পাউডার টাউডার মেখে হেভি করে মেকআপ নিয়েছে। ভিতর থেকে দেখা যায় বাসন্তী রঙের কাঁচুলি, এমন ভাবে ড্রেসটা পরেছে, সেই বেনারসি শাড়ির ভিতর থেকে কাঁচুলি যেন বাসন্তী কালারের কাঁচুলি একটু উঁকি মারছে। কপালে তার কুমকুমের ফোঁটা, সূক্ষ্ম একটু কাজলের রেখা চোখে, মানে সহজে আকৃষ্ট করা যাবে একদম, এর হওয়ার ব্যাপার। কাঁধের কাছে ঝুলে পড়া গুচ্ছ করা খোঁপা, পায়ে কালো চামড়ার উপরে লাল মখমলের কাজ করা স্যান্ডেল। পুরোটাই দাগ দিয়ে রাখো কেমন ছিল। এইরকম একটা মোহময়ী রূপ। যে আকাশ নিম্বিতিকের তলায় রেবতী রবিবার কাটায়, আগে থাকতে সংবাদ নিয়ে সোহিনী সেইখানে এসে তাকে ধরলে, প্রণাম করলে, একেবারে তার পায়ে মাথা রেখে ভীষণ ব্যস্ত হয়ে হলো রেবতী। সোহিনী বলে, আরে কিছু মনে করো না বাবা, তুমি ব্রাহ্মণের ছেলে, আমি ছত্রীর মেয়ে। ডাক দিয়ে রাখো জাতে কি ছিল? ছত্রীর মেয়ে, ছত্রীর জাত। চৌধুরী মশাইয়ের কাছে আমার কথা শুনে থাকবে। শুনেছি, কিন্তু এখানে আপনাকে বসাবো কোথায়? আরে এই যে রয়েছে সবুজ তাজা ঘাস, এমন আসন কোথায় পাওয়া যায়? ভাবছো বোধহয় এখানে আমি কি করতে এসেছি আমার ব্রত উদযাপন করতে। তোমার মতো ব্রাহ্মণ তো খুঁজে পাবো না। রেবতী আশ্চর্য হয়ে গেল, বলছি আসলে আমার মতো ব্রাহ্মণ? হ্যাঁ, আমার মতো ব্রাহ্মণ? তা না তো কি, আমার গুরু বলেছেন এখনকার কালে সব সেরা যে বিদ্যে তাতেই যার দখল তিনিই সেরা ব্রাহ্মণ। রেবতী অপ্রস্তুত হয়ে বলে, আমার বাবা করতেন যজন, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না। আরে বলো কি, তুমি যে মন্ত্র শিখেছো সেই মন্ত্রে জগৎ হয়েছে মানুষের বস। তুমি ভাবছো মেয়ে মানুষের মুখে সব কথা এলো কোথা থেকে? আরে পেয়েছি পুরুষের মতো পুরুষের মুখ থেকে। তিনি আমার স্বামী, যেখানে তার সাধনার পীঠস্থান ছিল। কথা দাও বাবা, সেখানে তোমাকে যেতে হবে। কাল সকালে আমার ছুটি আছে, যাবো। হ্যাঁ, তোমার দেখছি গাছপালার সব বড় আনন্দ হলো। গাছপালার খোঁজে আমার স্বামী গিয়েছিলেন বর্মায়, আমি তার সঙ্গ ছাড়িনি। কিন্তু সায়েন্সের চর্চায় না, সঙ্গ ছাড়েনি কিন্তু সায়েন্সের চর্চা নয়। নিজের ভেতর থেকে যে গাদ উঠতে ফুটে স্বামীর চরিত্রের মধ্যে, সেটা অনুমান না করে থাকতে পারতো না যে স্বামী যদি সেখানে যে কারো প্রতি আসক্ত হয়। তাই সন্দেহের বসেতেই যেত, কিন্তু সেখানে সন্দেহে সংস্কার ছিল ওর আঁতে আঁতে। একসময় নন্দকিশোর যখন গুরুতর পীড়া হয়েছিল, তিনি স্ত্রীকে বলেছিলেন, মরবার একমাত্র আরাম এই যে সেখান থেকে তুমি আমাকে খুঁজে বের করে ফিরিয়ে আনতে পারবে না। সৈনী বললে, আরে সঙ্গে যেতে পারি তো। নন্দকিশোর এসে বললেন, সর্বনাশ। সৈনী রেবতীকে বললে, এই বর্মা থেকে আসবার সময় এনেছিলুম এক গাছের চারা, বর্মিজোড়া তাকে বলে। দেখ কোজাইটেঙ্গি, বানানটা দেখো, কোজাই টানিয়েঙ্গ। চমৎকার ফুলের শোভা, কিন্তু কিছুতেই বাঁচাতে পারলুম না।
আজই সকালে স্বামী লাইব্রেরি ঘেঁটে এই নাম সৈনী প্রথম বের করছে, মানে গাছটা চোখেও দেখেনি। বিদ্যার জাল ফেলে বিদ্যানকে টানতে হয়, তো গাছ নেই, মানে এমন একটা নাম বলেছে, ভাবছে সাহিত্য সত্যি তো হলে যেতে হবে। সৈনী অনায়াসে বলে দিল, তাকে বলে এই মিলেটিয়া, বুঝেছিল, ওই গাছটাকে বলে মিলেটিয়া। সরি, অবাক হলো রেবতী, জিজ্ঞেস করলো এই ল্যাটিন নামটা কি জানেন? সৈনী অনায়াসে বলে দিল তাকে বলে মিলেটিয়া। বললে আমার স্বামী সহজে কিছু মানতেন না, তবু তার একটা অন্ধবিশ্বাস ছিল ফলে ফুলে প্রকৃতির মধ্যে যা কিছু আছে সুন্দর, মেয়েরা বিশেষ অবস্থায় তার দিকে একান্ত করে যদি মন রাখে তাহলে সন্তানরা সুন্দর হয়ে জন্মাবে। এই কথা তুমি বিশ্বাস করো কি? মানে গেছে ফার্স্ট পরিচয়ে যে একদম সন্তান জন্মানোর কাহিনী চলে গেল। বলা বললো এটা নন্দকিশোরের মত নয়। রেবতী মাথা চুলকে বললে যথোচিত প্রমাণ তো এখনো জোরো হয়নি। সৈনী বললে আরে অন্তত একটা প্রমাণ পেয়েছি আমার আপন ঘরে, আমার মেয়ে এমন আশ্চর্য রূপ পেল কোথা থেকে? সহজ অকপট স্বীকারোক্তি, যেমন একটা মেয়ে আছে তুমি জানো তো, মানে এইভাবে না বলে একদম মানে ও সুন্দরী মেয়ে আছে। বসন্তে নানা ফুলের যেন থাক, বসন্তে নানা ফুলের যেন এই থাক থাক থাক, নিজের চোখে দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, কালকে তুমি যখন নিজের চোখে দেখবে না তখনই বুঝতে পারবে। স্বাভাবিকভাবেই আগুনে ঘি পড়ছে, আগুন আরো জ্বলছে, দেখবার জন্য উৎসুক হয়ে উঠল রেবতী। স্বাভাবিক, নাট্যের কোনো সরঞ্জাম বাকি ছিল না। সোহিনী তার রাঁধুনি বামুনকে সাজিয়ে এনেছে পূজারী বামুনের বেশে, পরনে চেলি, কপালে ফোঁটা তিলক, টিকিতে ফুল বাঁধা, বেলের আঠায় মাজা মোটা পইতে গোলা, বেলের আঠায় মাজা মোটা পইতে গোলায়। তাকে ডেকে বলে ঠাকুর সময় তো হলো, নীলুকে এবার ডেকে নিয়ে এসো। নীলাকে তার মা বসিয়ে রেখেছিল ওই স্টিম লঞ্চে, মানে সেখানে বসেছিল। ঠিক ছিল ডালি হাতে সে উঠে আসবে, বেশ খানিকক্ষণ তাকে দেখা যাবে সকালবেলায় ছায়ার আলোয়। ইতিমধ্যে রেবতীকে সৈনী তন্ন তন্ন করে দেখে নিতে লাগলো। রং দাগ দেখো মসৃণ শ্যামবর্ণ, একটি হলুদের আভা আছে, কপাল চওড়া, চুলগুলো আঙুল বুলিয়ে বুলিয়ে উপরে তোলা, চোখ বড় নয় কিন্তু তাতে দৃষ্টিশক্তি স্বচ্ছ আলো জলজল করছে। মুখের মধ্যে সেইটাই সকলের চেয়ে চোখে পড়ে, নিচে মুখের বেরটা মেয়েলি ধাঁচের মোলায়েম। রেবতীর সম্বন্ধে ও যত খবর জোগাড় করেছে তার মধ্যে বিশেষ লক্ষ্য করেছে একটা কথা, ছেলেবেলাকার বন্ধুদের ওর উপরে ছিল কান্নাকাটি জড়ানো সেন্টিমেন্টাল ভালোবাসা। ওর মুখে যে একটা দুর্বল মাধুর্য ছিল তাতে পুরুষ বালকদের মনে মোহ আনতে পারত। সৈনীর মনে খটকা লাগলো, স্বাভাবিকভাবে সৈনীর মনে খটকা লাগলো। কেন খটকা? ওর বিশ্বাস মেয়েদের মনকে নোংরের মতো শক্ত করে আঁকড়ে ধরার জন্য পুরুষরা ভালো দেখতে হওয়ার দরকারই করে না, বুদ্ধিবিদ্যাটাও গৌণ। আসল দরকার পুরুষের ম্যাগনেটিজম, মানে আকর্ষণ, সেটা তার স্নায়ুর পেশির ভিতরকার বেতার বার্তার মতো প্রকাশ পেতে থাকে কামনার অকথিত স্পর্ধা রূপে। মনে পড়লো নিজের প্রথম বয়সের রসন মোত্তার ইতিহাস। ও যাকে টেনেছিল কিংবা যে টেনেছিল ওকে, তার না ছিল রূপ, না ছিল বিদ্যা, না ছিল বংশগৌরব, কিন্তু কি একটা অদৃশ্য তাপের বিকিরণ ছিল যার অলক্ষ্য সংস্পর্শে সমস্ত দেহ মন দিয়ে ও তাকে অত্যন্ত করে অনুভব করেছিল পুরুষ মানুষ বলে। নীলার জীবনে কখন এক সময় সে অনিবার্য আলোড়নের আরম্ভ হবে এই ভাবনা তাকে স্থির থাকতে দিত না। যৌবনের শেষ দশাই সকলের চেয়ে বিপদের দশা। সেই সময়টাতে সৈনীকে অনেকখানি ভুলিয়ে রেখেছিল নিরবকাশ জ্ঞানের চর্চায়, কিন্তু দৈবাত সৈনীর মনের জমি ছিল স্বভাবত উর্বরা, কিন্তু যে জ্ঞান নৈবাত্তিক সব মেয়ের তার প্রতি টান থাকে না। নীলার মনে আলো পৌঁছায় না। নদীর ঘাট থেকে আস্তে আস্তে দেখা দিল নীলা। রোদ্দুর পড়েছে তার কপালে, তার চুলে, বেনারসি শাড়ির উপরে জরির রশ্মি ঝলমল করে উঠছে। রেবতীর দৃষ্টি এক মুহূর্তের মধ্যে ওকে ব্যক্ত করে দেখে নিলে, চোখ নামিয়ে নিল পরক্ষণে। ছেলেবেলা থেকে তার এই শিক্ষা যে সুন্দরী মেয়ে মহামায়ার মনোহারিণী লীলা তাকে আড়াল করে রেখেছে পিসির তর্জনী। তাই যখন সুযোগ ঘটে তখন দৃষ্টির অমৃতকে তাড়াতাড়ি এক চুমুকে গিলতে হয়। মনে মনে রেবতীকে ধিক্কার দিয়ে শুনি বলো, আরে দেখো দেখো, একবার চেয়ে দেখো। রেবতী চমকে উঠে তুলে চাইলে সৈনী বলে, হে দেখো তো ডক্টর অফ সায়েন্স, ও শাড়ির রঙের সঙ্গে পাতা রঙের কি চমৎকার মিল হয়েছে। মা তার মেয়ের বর্ণনা দিচ্ছে যে শাড়ির রঙের সঙ্গে পাতা রঙের কি চমৎকার মিল হয়েছে। রেবতী সসংকোচে বললে চমৎকার। সৈনী মনে মনে বলা আর পারা গেল না, আবার বলে আছে ভিতরে বাসন্তী রং উঁকি মারছে। তুমি দেখতে পাচ্ছ ভিতরে একটা ওই কাঁচুলিটা বাসন্তী রঙের উঁকি মারছে, উপরে সবজে নীল। হে কোন ফুলের সঙ্গে মিলবে বলো দেখি। উৎসবে রেবতী ভালো করে দেখলে বলে একটা ফুল মনে পড়ছে, কিন্তু উপরের আবরণটা ঠিক নীল নয়, ব্রাউন। হ্যাঁ, যে কোন ফুল বলতো? রেবতী বলে আরে মেলিনা। ও বুঝেছি, তার 5টি পাপড়ি, একটা উজ্জ্বল হলদে, বাকি 4টে শ্যামবর্ণ। রেবতী আশ্চর্য হয়ে গেল, বলে এত করে ফুলের পরিচয় জানলেন কি করে? সৈনী হেসে বলে, জানা উচিত হয়নি বাবা, পুজোর সাজির বাইরের ফুল আমাদের কাছে পরপুরুষ বললেই হয়। ডালি হাতে এলো ধীরে ধীরে নীলা। মা বললে, জোরসোর হয়ে দাঁড়িয়ে রইলি কেন, পাছিয়ে প্রণাম কর। থাক 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 বলে রেবতী অস্থির হইল। রেবতী আসন করে বসেছিল, পা খুঁজে বের করতে নীলাকে একটু হাতড়াতে হলো। শিউরে উঠল রেবতীর সমস্ত শরীর। ডালিতে ছিল দুর্লভ জাতীয় অর্কিডের মঞ্জরির, উপর থালায় ছিল বাদামের তক্তি, পেস্তার বরফি, চন্দ্রপুলি, ক্ষীরের ছাঁচ, মালাইয়ের বরফি, চৌকো করে কাটা কাটা ভাপা দই। কত রকম আয়োজন।
বলে এ সমস্তই তৈরি নীলার নিজের হাতে, নীলা একটাও কিছু করেনি, নীলার নিজের হাতে। সম্পূর্ণ মিথ্যে কথা, এসব কাজে নীলার না ছিল হাত না ছিল মন। সৈনী বলে একটু মুখে দিতে হবে বাবা, ঘরে তৈরি তোমারই উদ্দেশ্যে, ফরমাসে তৈরি, বড় বাজারের এক চেনা দোকানে। রেবতী হাত জোর করে বলে এ সময় খাওয়া আমার অভ্যাস নাই, বরং অনুমতি করেন যদি বাসায় নিয়ে যায়। সোহিনী বলে সেই ভালো, অনুরোধ করে খাও না, আমার স্বামীর আইনে বারণ। তিনি বলতেন মানুষ তো অজগরের জাত নয়। একটা বড় টিফিন ক্যারিয়ারে থাকে থাকে সোহিনী খাবার সাজিয়ে দিল। নীলাকে বলে এই দে তো মা, সাজিয়ে ফুলগুলি ভালো করে সাজিয়ে, এক জাতের সঙ্গে আর এক জাত মিশিয়ে দিস না যেন, হ্যাঁ, আর তোর খোপা ঘিরে ওই যে সিল্কের রুমাল জড়িয়েছিস ওটা পেতে দিস ফুলগুলোর উপরে। বিজ্ঞানীর চোখে আট পিপাসু দৃষ্টি উঠল উৎসুক হয়ে। এই যে প্রাকৃত জগতের মাপ ওজনের বাইরেকার জিনিস, নানা রঙের ফুলগুলির মধ্যে নীলা সুঠাম আঙুল সাজাবার লয় রেখে নানা ভঙ্গিতে চলছিল। রেবতীর চোখ ফেরানো দায় হলো। মাঝে মাঝে নীলার মুখের দিকে তাকিয়ে নিচ্ছিল। একদিকে সেই মুখের সীমানা দিয়ে চুনি মুক্ত পান্নার মিশ্রণ করা একহারা হাড় জোড়ানো চুলের ইন্দ্রধনু, আর একদিকে বাসন্তী রঙা কাঁচুলির উচ্ছিষ্ট যেটাকে উচ্ছ্বসিত আর কি রাঙা পাটটি। সোহিনী মিষ্টান্ন সাজাচ্ছিল, কিন্তু ওর একটা তৃতীয় নেত্র আছে যেন, সামনে যে একটা জাদু চলছিল সে ওর লোক ফেরায়নি। নিজের স্বামীর অভিজ্ঞতা অনুসারে সোহিনীর ধারণা ছিল বিদ্যা সাধনার বেড়া দেওয়া ক্ষেত যে সে গরু চড়বার ক্ষেত নয়। আজ আভাস পেল বেড়া সকলের পক্ষে সমান ঘন নয়। সেটা ভালো লাগলো না। অর্থাৎ সোহিনী প্রকৃত একজন রক্ষক খুঁজেছিল ল্যাবরেটরির জন্য, কিন্তু রেবতী যেভাবে তার মেয়ের দিকে আকৃষ্ট হচ্ছে সেটা সোহিনীর ভালো লাগলো না। কারণ অন্য সময় আজকে তার মেয়ে তাকে আকর্ষণ করছে, অন্য সময় ল্যাবরেটরি থেকেও কেউ তাকে আকর্ষণ করে বের করে নিতে পারে। এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। সোহিনী ও রেবতীর সাক্ষাৎকার। সোহিনী ও রেবতীর সাক্ষাৎকার। সোহিনী ও রেবতীর মধ্যে যে একটা সাক্ষাৎ ছিল সেটা এখানে আমরা লক্ষ্য করলাম। গল্পের 6 নম্বর পরিচ্ছেদ বেশ ভালো। এবার কি হবে সেটা হচ্ছে ব্যাপার। সত্যি কি ল্যাবের যোগগুলো কাউকে পাবে? গল্পের 6 নম্বর পরিচ্ছেদ। পরদিন সোহিনী অধ্যাপককে ডেকে পাঠালে, বলে নিজের গরজে আপনাকে ডেকে এনে মিছে মিছে কষ্ট দিই, হয়তো কাজের ক্ষতিও করি। হে দোহাই তোমার, আরো একটু ঘন ঘন ডেকো। মানে আমার তো তোমার খুব ভালো লাগে তোমার কাছে আসতে, দরকার থাকে তো ভালো, না থাকে তো আরো ভালো। আপনি জানেন দামি যন্ত্র সংগ্রহের নেশায় আমার স্বামীর কাণ্ড জ্ঞান থাকতো না। মনিবদের ফাঁকি দিতেন এই নিষ্কাম লোভে। সমস্ত এশিয়ার মধ্যে এমন ল্যাবরেটরি কোথাও পাওয়া যাবে না। এই জেদ তার মতো আমাকেও পেয়ে বসেছিল, এই জেদই আমাকে বাঁচিয়ে রেখেছিল, নইলে আমার মদ রক্ত গাঁজিয়ে উঠে উপচিয়ে পড়তো চারদিকে। দেখুন চৌধুরী মশাই, নিজের স্বভাবের মধ্যে মন্দরা যা লেপটিয়ে থাকে সেটা যার কাছে অসংকোচে বলতে পারি আপনি আমার সেই বন্ধু। নিজের কলঙ্কের দিকটা দেখাবার খোলসা দরজা পেলে মন হাঁপ ছেড়ে বাঁচে। চৌধুরী বললেন, যারা সম্পূর্ণটা দেখতে পায় তাদের কাছে সত্যকে চাপা দেবার দরকার হয় না। যারা সম্পূর্ণটা দেখতে পায় তাদের কাছে সত্যকে চাপা দেবার দরকার করে না। আধা সত্যই লজ্জার জিনিস, পুরোপুরি দেখার ধাত আমাদের। বিজ্ঞানী তিনি বলতেন মানুষ প্রাণপণে প্রাণ বাঁচাতে চায়, কিন্তু প্রাণ তো বাঁচে না। সেই জন্য বাঁচবার শখ মেটাবার জন্য এমন কিছুকে সে খুঁজে বেড়ায় যা প্রাণের চেয়ে অনেক বেশি। সেই দুর্লভ জিনিসকে তিনি পেয়েছেন তার ল্যাবরেটরিতে। একে যদি আমি বাঁচিয়ে রাখতে না পারি তাহলে তাকে চরম করে মারবো স্বামী খাতিনী হয়ে। আর আমি এর রক্ষক চাই, দাও আমি এর রক্ষক চাই, তাই খুঁজছিলাম রেবতীকে। চেষ্টা করে দেখেছি হাতে হাতে ফল পাওয়ার আশা আছে, কিন্তু শেষ পর্যন্ত টিকবে না। কেন? আর ওর পিসিমা যেমনি শুনবেন রেবতীকে টেনেছি কাছে, অমনি তাকে ছোঁ মেরে নিয়ে যাওয়ার জন্য ছুটে আসবেন। ভাববেন আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবার ফাঁদ পেতেছি। দোষ কি? হলে তো ভালোই হতো, কিন্তু তুমি যে বলেছিলে বেজাত মেয়ের বিয়ে দেবে না, তখনও আপনার মন জানতাম না, তাই মিথ্যে কথা বলেছিলাম। খুবই চেয়েছিলাম, কিন্তু ছেড়েছি সেই মতলব। কেন? বুঝতে পেরেছি ও ভাঙন ধরানো মেয়ে, ওর হাতে যা পড়বে তা আস্ত থাকবে না। ও মেয়ে সবাইকে ভেঙে ফেলবে, কিন্তু ও তো তোমারই মেয়ে, আমারই মেয়ে তো বটে, তাই তো ওকে আঁতের ভিতর থেকে চিনি, একদম অন্তর থেকে চিনি। অধ্যাপক বললেন, কিন্তু একথা বললে চলবে কেন যে মেয়েরা পুরুষের ইন্সপিরেশন জাগাতে পারে? আমার সবই জানা আছে। পুরুষের খোরাকে আব্রহমস পর্যন্ত ভালোই চলে, কিন্তু মদ ধরালেই সর্বনাশ। এটা বানানো ভুল আছে, আমিষ পর্যন্ত আছে, তাই তো? আমার মেয়েটি হচ্ছে মদের পাত্র, আমার মেয়েটি হচ্ছে মদের পাত্র, কানায় কানায় ভরা। তাহলে কি করতে চাও বলো? আমার ল্যাবরেটরি দান করতে চাই এই পাবলিককে। তোমার একমাত্র মেয়েকে এড়িয়ে দিয়ে? মেয়েকে? হ্যাঁ, ওকে দান করলে সে দান পৌঁছাবে কোন রসাতলে কি করে জানবো? আমার ট্রাস্ট সম্পত্তির প্রেসিডেন্ট করে দেবো রেবতীকে, তাতে তো পিসির আপত্তি হতে পারবে না। মেয়েদের আপত্তির যুক্তি যদি ধরতেই পারবো তাহলে পুরুষ হয়ে জন্মাতে গেলাম কেন? কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ওকে যদি জামাই না করবে তাহলে প্রেসিডেন্ট করতে চাও কেন? শুধু যন্ত্রগুলো নিয়ে কি হবে? মানুষ চাই ওদের প্রাণ দিতে। আর একটা কথা, এই আমার স্বামীর মৃত্যুর পর থেকে একটাও নতুন যন্ত্র আনা হয়নি। টাকার অভাবে নয়, কিনতে হলে একটা লক্ষ্য ধরে কিনতে হয়। খবর জেনেছি রেবতী ম্যাগনেটিজম নিয়ে কাজ করছেন, সেই পথে সংগ্রহ এগিয়ে চলুক, যত দাম লাগে লাগুক না।
কি আর বলবো, পুরুষ মানুষ যদি হতে তোমাকে কাঁধে করে নিয়ে পুরুষ মানুষ যদি হতে না, তাহলে তোমাকে কাঁধে করে নিয়ে নেচে বেড়াতাম। তোমার স্বামী রেল কোম্পানির টাকা চুরি করেছিলেন, তুমি চুরি করে নিয়েছো তার পুরুষের মনখানা। আর এমন অদ্ভুত কলমে জোর লাগানো বুদ্ধি আমি কখনো দেখিনি। আমারও পরামর্শ নেওয়া তুমি যে দরকার বোধ করো, এই আশ্চর্য। তার কারণ আপনি যে খুব খাঁটি, ডাক দিয়ে রাখো, ঠিক কথা বলতে জানেন। কোশ্চেন কে কাকে বলেছিল? হাসালে তুমি, তোমাকে বেঠিক কথা বলে ধরা পড়বো। এত বড় নিরেট বোকা আমি নই। তাহলে লাগা যাক এবার। জিনিসপত্র পদ্ম করা, দর যাচাই করা, ভালো উকিল ডেকে তোমার সত্য বিচার করা, আর আদন কানুন বেঁধে দেওয়া, যেগুলো হচ্ছে দেয়া ইত্যাদি অনেক হাঙ্গামা আছে। এসব ডাক দিয়ে রাখো, এসব দায় কিন্তু আপনার। এই কোশ্চেন কে কি দায় চাপিয়েছিল সেটা হবে নামমাত্র, বেশ ভালো করে জানো। যা তুমি বলাবে তাই বলবো, যা করাবে তাই করবো। আমার লাভটা এই দুবেলা দেখা হবে তোমার সঙ্গে। আমার শুধু একটাই লাভ, তোমার সঙ্গে তোমাদের একটা সুন্দরী মেয়েকে দেখতে পাবো দুবেলা। তোমাকে যে কি চোখে দেখেছি তুমি তা জানো না। সৈনী চৌকি থেকে উঠে এসে ধাঁ করে এক হাতে চৌধুরীর গলা জড়িয়ে ধরে গালে চুমুখে চট করে সরে গেল। ভালো মানুষের মতো বসলো গিয়ে চৌকিতে। এটাই প্রফেসরের এক্সট্রা পাওনা আর কি। ওই রে, সর্বনাশে শুরু হলো দেখছি। সে ভয় যদি একটু থাকতো তাহলে কাছেও এগোতুম না। এ বরাদ্দ আপনার জুটবে মাঝে মাঝে। মানে কতটা চালাক সোহিনী, কাকে কিভাবে বস করতে হয় সেটা একদম খুব ভালো করে জানে। জুটবে মাঝে মাঝে। ঠিক আছে, ঠিক বলছো, ঠিকই বলছি। আমার এতে খরচ নেই, আপনারও যে বেশি কিছু পাওনা আছে মুখের ভাব দেখে তা বোধ হচ্ছে না। আপনি যে আরো বেশি কিছু চান এইরকম নয়। অর্থাৎ বলতে চাও এ হচ্ছে মোড়া কাঠে কাঠঠকরা ঠোকর দেয়া। দাগ দিয়ে রাখো, এ হলো মোড়া কাঠে কাঠঠকরা ঠোকর দেয়া। চললো মুকুল বাড়িতে। কাল একবার আসবেন এ পাড়াতে। কেন, কি করতে? রেবতীর মনে দম দিতে আর নিজের মনটা খুইয়ে বসতে। মন কি আপনার একলারই আছে? তোমার মনের কিছু বাকি আছে নাকি? হ্যাঁ, উচ্ছিষ্ট অনেক পড়ে আছে, তাতে এখনো অনেক বাদন নাচানো চলবে। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। সোহিনীর বাস্তবতা ও প্রেমানুরাগ। সোহিনীর বাস্তবতা ও প্রেমানুরাগ। একদিকে সোহিনীর বাস্তবতা আছে, অন্যদিকে প্রেমানুরাগও আছে। এটা আমরা কিন্তু এখানে লক্ষ্য করলাম। সোহিনীর বাস্তবতা ও প্রেমানুরাগ। গল্পের সপ্তম পরিচ্ছেদে আমরা যাচ্ছি, একদম সপ্তম পরিচ্ছেদে। সপ্তম পরিচ্ছেদে গিয়ে দেখবো, সপ্তম পরিচ্ছেদ যখন আমরা যাচ্ছি, গল্পের সপ্তম পরিচ্ছেদ যেখানে আমরা দেখব তারপর দিন স্বাভাবিকভাবে রেবতী ল্যাবরেটরিতে নির্দিষ্ট সময়ের অন্তত 20 মিনিট আগে এসে উপস্থিত। সোহিনী প্রস্তুত ছিল না, আট পৌড়ে কাপড়েই তাড়াতাড়ি চলে এলো ঘরে। রেবতী বুঝতে পারলে গলদ হয়েছে, বললে আমার ঘড়িটা ঠিক চলছে না দেখছি। সোহিনী সংক্ষেপে বললো নিশ্চয়ই। একসময় একটু কি শব্দ শুনে রেবতী মনে মনে চমক করে দরজার দিকে তাকালো। সুখন ভেড়াটা গ্লাস কেসের চাবি নিয়ে এলো ঘরে। সোহিনী জিজ্ঞাসা করলো, এক পেলা চা নিয়ে দেবো কি? রেবতী ভাবলে বলা উচিত হ্যাঁ, বললে দোষ কি? ও বেচারা চা অভ্যেস নেই, সর্দির আভাস দিলে বেলপাতা সিদ্ধ গরম জল খেয়ে থাকে। মনে মনে বিশ্বাস ছিল স্বয়ং নীলা আসবে পেয়ালা হাতে। সোহিনীকে পছন্দ করেনি তো করেছে তো নীলাকে। সোহিনী জিজ্ঞাসা করলো, তুমি কি কড়া চা খাও? ও ফস করে বলে বসলো হ্যাঁ। ভাবলে এক্ষেত্রে হ্যাঁ বলাটাই পাকা দস্তুর। এলো চা, সেটা করা সন্দেহ নেই। কালির মতো রং, নিমের মতো তিতো, চা আনলে মুসলমান খানসামা। এ খুব চাপের ব্যাপার। আশা করেছিল নীলা চা নিয়ে আসবে, এলো একটা মুসলমান চাকর। এটা ওকে পরীক্ষা করবার জন্যে। আপত্তি করতে মুখে কথা সরলো না। এই সংকোচ ভালো লাগলো না সোহিনীর। খানসামাকে বলে চাটা ঢেলে দাও না মোবারক। ঠান্ডা, দাগ দিয়ে রাখো। খানসার নাম কি ছিল? ঠান্ডা হয়ে গেল যে। খানসামার হাতের পরিবেশন প্রত্যাশায় রেবতী 20 মিনিট আগে এখানে আসেনি। কি দুঃখ যে মুখে চামচ উঠছিল, কি দুঃখে যে মুখে চামচ উঠছিল অন্তর্যামী জানছিলেন, আর জানছিল সোহিনী। হাজারো মেয়ে মানুষ দুর্গতি দেখে বলে, হ্যাঁ ও পেলাটা থাক, দুধ ঢেলে দিচ্ছি, তার সঙ্গে কিছু ফল খেয়ে নাও। সকাল সকাল এসেছো, বোধ হয় কিছু খেয়ে আসা হয়নি। কথাটা সত্য, স্বাভাবিকভাবে কথাটা সত্য। এবং রেবতী ভেবেছিল আজও সেই বোটানিক্যালের পুনরাবৃত্তি হবে। কাজ দিয়েও গেল না। মুখে রয়ে গেল কড়া চায়ের তিতো স্বাদ, আর মনে রয়েছে আশাভঙ্গের তিতো অভিজ্ঞতা। এমন সময় প্রবেশ করলেন অধ্যাপক। ঘরে ঢুকে রেবতীর পিঠে পিঠ চাপড়িয়ে বলে, কিরে কি হলো, হলো কি? সব যে করে ঠান্ডা হিম এইরকম, এই সব যে ঠান্ডা হিম হয়ে গেছে। আর এই কুকুর মতো বসে বসে দুধ খাচ্ছিস ডকে ডক। চারদিকে যা দেখছিস কি খোকাবুর খেলনার দোকান? যাদের চোখ আছে তারা দেখছে। মহাকালের ছেলেরা এখানে আসে তাণ্ডব নৃত্য করতে। আহা, কেন বকছে? না খেয়েও বেরিয়েছিল আজ সকালে। এলো যখন তখন দেখলো মুখ যেন শুকনো। ওই রে পিসিমা দি সেকেন্ড, যেন তুমি দাগ দিয়ে রাখো। কোশ্চেন, কে কাকে সেকেন্ড পিসিমা বলেছিল? এক পিসিমা দেবে এক গালে চাপড়, আর এক পিসিমা দেবে অন্য গালে চুমো। মাঝখানে পড়ে ছেলেটা যাবে ভিজে কাদা হয়ে। আসল কথা কি জানো, লক্ষ্মী যখন আপনি সেদে আসেন চোখে পড়েন না। যারা 7 মুলুক ঘুরে তাকে খুঁজে বের করে ধরা দেন, তিনি তাদেরই কাছে। না চেয়ে পাওয়ার মতো না পাওয়ার রাস্তা আর নেই। আচ্ছা বলো দেখি মিসেস, আজ দূরজ্ঞে ছাই মিসেস, আমি ডাকবই তোমাকে সোহিনী বলে। প্রফেসরও আর থাকতে পারলো না। এবার সোহিনী, এটা তুমি রাগ করো আর যাই করো। হ্যাঁ, মরণ আমার, ডাক দিয়ে রাগ করতে যাবো কেন? ডাকুন আমাকে সোহিনী বলে। সহি বললে আমার কাজ জুড়িয়ে যাবে। যদি আমাকে আদর করে একটু সহি বলে ডাকেন, তাহলে তার কোনো কথাই হবে না।
আচ্ছা, গোপন কথাটা প্রকাশ করেই বলি, তোমার এই সোহিনী নামটির সঙ্গে আরেকটি শব্দের মিল আছে, বড় খাঁটি তার অর্থ। সকালে ঘুম থেকে উঠে এই হিনি হিনি কিনি কিনি রবে দুটি শব্দ মিলিয়ে মনে মনে খঞ্জনি বাজাতে থাকি। হ্যাঁ, কেমিস্ট্রি রিসার্চে মিল করা আপনার অভ্যাস আছে, ওটা তারই একটা ফেকরা আর কি। মিল করতে গিয়ে গিয়ে মরে অনেক লোক, বেশি ঘাটাঘাটি করতে নেই, ঘোরতর দাহ্য পদার্থ এই বলে হা হা শব্দ উচ্চহাস্য করলেন। না, ওই ছোকরার সামনে এসব কথার আলোচনা করতে নেই। বারুদের কারখানায় আজ পর্যন্ত ও অ্যাপ্রেন্টিস শুরু করেনি। পিসিমান আঁচল ওকে আগলে রেখেছে, সে আঁচল নন কম্বাস্টেবল, সেখান থেকে সরানো যাবে না। রেবতীর মেয়েলি মুখ লাল হয়ে উঠেছিল। আচ্ছা সোহিনী, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, আজ সকালে তুমি কি ওকে আফিম খাইয়ে দিয়েছিলে? এমন ঝিমিয়ে পড়েছে কেন? খাইয়ে যদি থাকি সেটা না জেনে। হ্যাঁ রেবু, ওট বলছি ওট। মেয়েদের কাছে আমার মুখ চড়াই থাকতে নেই, ওতে ওদের শ্বাস পর্দা বেড়ে যায়। ওরা তো ব্যামোর মতো পুরুষদের দুর্বলতা খুঁজে বেড়ায়, ছিদ্র পেলেই টেম্পারেচার চড়িয়ে দেয় হু করে। আর সাবজেক্টটা জানা আছে, ছেলেগুলোকে সাবধান করতে হয়। আমার মতো যারা ঘা খেয়েছে মরেনি, তাদের কাছ থেকেই পার নিতে হয়। রেবু, কিছু মনে করিস নি বাবা, যারা কথা কয় না চুপ করে থাকে তারাই সবচেয়ে ভয়ঙ্কর। আর চল দেখি তোকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। ওই দেখ দুটো গ্যালভোমিটার একেবারে হাল কায়দার, আর এই দেখ এই হাই ভ্যাকুয়াম পাম্প আর একটা মাইক্রো ফটোমিটার। এই ছেলে পাস করাবার কোলার ভেলা নয়, বুঝেছিস তো? আর একবার এখানে আসন গেড়ে বস দেখি, সেই তোমার টাক পোড়া মাথার প্রফেসর, নাম করতে যায় না, দেখি কেমন তার মুখ চুন হয়ে না যায়। আমার ছাত্রই যখন তুই বিদ্যা শুরু করলি, আমি তোকে বলিনি কি তোর নাকের সামনে ঝুলছে যাকে বলে কোথায় বলে ভবিষ্যৎ, হেলাফেলা করে সেটাকে ফোঁপড়া করে দিস না যেন। তোর জীবনীর প্রথম চ্যাপ্টারে এক কোণে আমার নামটাও ছোট্ট করে লেখা যদি থাকে, সেটা হবে আমার দাগ যেরকম মস্ত গুরু দক্ষিণা। দেখতে দেখতে বিজ্ঞানী জেগে উঠলো, জ্বলে উঠলো তার দুই চোখ, চেহারাটা একেবারে ভিতর থেকে গেল বদলে। মুগ্ধ হয়ে সৈনী বললে, তোমাকে যে কেউ জানে তারা সকলেই তোমার এত বড় উন্নতির আশা করে, যা প্রতিদিনের জিনিস নয়, যা চিরদিনের। কিন্তু আশা যতই বড় ততই বড় তার বাধা ভিতরে বাইরে। অধ্যাপক রেবতীর পিঠে আরেকবার দিলে একটা মস্ত চাপড় ঝনঝন করে উঠলো তার শির দ্বারা। চৌধুরী তার মস্ত ভারী গলায় বলে, দেখ রেবু দেব, যে মহৎ ভবিষ্যতের বাহন হওয়া উচিত ছিল ওই রাবত, কৃপণ বর্তমান চাপিয়ে দেয় তাকে গরুর গাড়িতে, কাদায় পড়ে থাকে সে অহল হয়ে অচল হয়ে। শুনছো সোহিনী সুহি? হ্যাঁ না ভয় নেই, পিঠে চাপড় মারবো না। বলো সত্যি করে কথাটা আমি কেমন গুছিয়ে বলেছি, চমৎকার। ওটা লিখে রেখো তোমার ডায়েরিতে, তা রাখবো। আচ্ছা, কথাটার মানে বুঝেছিস তো দেবী? বোধহয় বুঝেছি। মনে রাখিস, মস্ত প্রতিভার মস্ত দায়িত্ব, ও তো কারো নিজের জিনিস নয়, ওর জবাব দিই অনন্তকালের কাছে। শুনছো সুহি, শুনছো কথাটা কেমন বলেছি বলো তো ভাই? খুব ভালো বলেছেন। আগেকার দিনে রাজা থাকলে গলা থেকে মালা খুলে, তোমাকে একটা পুরস্কার দিতাম। তারা তো সব মরেছে সব, কিন্তু কিন্তু ওই কিন্তুটুকু মরেনি, মনে থাকবে। রেবতী বললে, ভয় নেই, কিছুতে আমাকে দুর্বল করবে না। সৈনিকে পা ছুঁয়ে প্রণাম করতে গেল, সৈনিক তাড়াতাড়ি আটকে দিল। চৌধুরী বলে, আরে করলে কি, পুণ্য কর্ম না করার দোষ আছে? পুণ্য কর্মে বাধা দেওয়ার দোষ আরো বেশি। সৈনী বললে, প্রণাম যদি করতে হয় তো ওইখানে, বলে বেদির উপরে বসানো নন্দকিশোরের মূর্তি দেখিয়ে দিলে। ধূপ ধুনো জ্বলছে, ফুলে ভরে আছে থালা। বললে, পাতকীকে উদ্ধার করার কথা পুরাণে পড়েছি। আমার পার্বতীকে উদ্ধার করার কথা অনেক। পার্বতীকে না, পাতকীকে হবে, পার্বতী হবে না। পার্বতীকে উদ্ধার করা, পার্বতী হবে, থাক। পার্বতীকে উদ্ধার করার কথা পুরাণে পড়েছি। আমাকে উদ্ধার করেছেন ওই মহাপুরুষ। অনেকে নিচে নামতে হয়েছিল, শেষকালে তুলে বসাতে পেরেছেন। পাশে বললে মিথ্যা হবে, তার পায়ের তলায়। বিদ্যের পথে মানুষকে উদ্ধার করবার দীক্ষা তিনি আমাকে দিয়ে গেছেন। বলে গিয়েছেন যেন মেয়ে জামাইয়ের গুমর বাড়াবার জন্য তার জীবনের খনি করা রত্ন ছায়ের গাদায় হারিয়ে না ফেলি। আচ্ছা বললেন, ওইখানে রেখে গেলাম আমার সদ্গতি, আর সদ্গতি আমার দেশের। ডাক দিয়ে রাখো, কোশ্চেন কে কাকে কথা বলেছেন? অধ্যাপক বললেন, আরে শুনলি তো রেবু, এটা হবে ট্রাস্ট সম্পত্তি, তোকে দেয়া হবে তার কর্তৃত্ব। রেবতী ব্যস্ত হয়ে বলে, কর্তৃত্ব নেবার যোগ্য আমি নয়, আমি পারবো না। সৈনী বলে, আমি চিরদিন পড়াশোনা করে এসেছি, এরকম কাজের ভার কখনো নিইনি। চৌধুরী বল, কি আছে? একটা লাইন রয়ে গেছে, কোনখান থেকে হচ্ছে? কর্তৃত্ব নেবার যোগ্য আমি নয়, কর্তৃত্ব ওইখানটা থেকে, এখানটা থেকে। রেবতী ব্যস্ত হয়ে বললে, কর্তৃত্ব নেবার যোগ্য আমি নয়, আমি পারবো না, এখান থেকে নাকি, এখানটা থেকে তো। সৈনী বললে, পারবে না? ছি, এ কি পুরুষের মতো কথা? রেবতী বলল, আমি চিরদিন পড়াশোনা করে এসেছি, এরকম কাজের ভার কখনো নেইনি। চৌধুরী বললেন, হ্যাঁ, ডিম ফোড়বার আগে কোনো হাঁস সাঁতার দেয়নি, আজ তোমার ডিমের খোলা ভাঙবে, বুঝেছো তো? সৈনী বললে, ভয় নেই তোমার, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। রেবতী আশ্বস্ত হয়ে চলে গেল। সৈনী অধ্যাপকের মুখের দিকে চেয়ে রইল। চৌধুরী বললেন, জগতে বোকা অনেক রকম আছে, পুরুষ বোকা সকল বোকার সেরা। দাগ দিয়ে রাখো, পুরুষ বোকা সকল বোকার সেরা। কিন্তু মনে রেখো, দায়িত্ব হাতে না পেলে দায়িত্বের যোগ্যতা জন্মায় না, এটাও পৃথিবীর চরমতম সত্য কথা। দাগ দিয়ে রাখো, দায়িত্ব হাতে না পেলে দায়িত্বের যোগ্যতা জন্মায় না। একজোড়া হাত পেয়েছে মানুষ, তাই সে হয়েছে মানুষ। একজোড়া খুর পেলেই তার সঙ্গে সঙ্গে মোলবার যোগ্য লেজ আপনি গজিয়ে উঠত। তুমি কি রেবতীর হাতের বদলে খুর দেখতে পেয়েছো নাকি? না, আমার ভালো লাগছে না।
মেয়ের হাতেই যারা মানুষ কোনো কালে তাদের দুধে দাঁত ভাঙে না, কপাল আমার। আপনি থাকতে আমি আর আর কারো কথা কেন ভাবতে গেলাম? খুশি হলাম। শোনো, একটুখানি বুঝিয়ে দাও কি গুণ আছে আমার। লোভ নেই আপনার একটু? এত বড় নিন্দের কথা! লোভের মতো জিনিসকে লোভ করি না? খুবই করি। মুখের কথা কেড়ে নিয়ে তার দুই গালে দুই চুমো দিয়ে সোহিনী সরে গেল। আবার দুটো গিফট পেলো। কোন খাতায় জমা হলো এটা সোহিনী? আপনার কাছে যে ঋণ পেয়েছি সে তো শোধ করতে পারি না, তারই সুদ দিচ্ছি। আচ্ছা, প্রথম দিন পেয়েছি একটি, আজ পেলুম দুটি। কেবলই বেড়ে চলবে নাকি? বাড়বে বই কি, ডাক্তার চক্র বৃদ্ধির নিয়মে। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। রেবতী ল্যাবরেটরিতে আসা। রেবতী এই প্রথম ল্যাবে গেল, ল্যাবরেটরিতে আসা রেবতীর। গল্পের অষ্টম পরিচ্ছেদে আমরা যাব। রেবতীর ল্যাবরেটরিতে অষ্টম পরিচ্ছেদে। চৌধুরী বললেন, আচ্ছা সোহিনী, তোমার স্বামীর শ্রাদ্ধে শেষকালে আমাকে পুরুত বানিয়ে দিলে। সর্বনাশ! সে কি কম দায়িত্ব? যার অস্তিত্ব হাত দিয়ে পাওয়া যায় না তাকে খুশি করা, এ তো বাধা দস্তুরের দান দক্ষিণে নয় যে। আপনি তো বাধা দস্তুরের গুরু ঠাকুর নন। আপনি যা করবেন সেটাই হবে পদ্ধতি। দানের ব্যবস্থা তৈরি করে রেখেছেন তো? কদিন ধরে ওই কাজই করছি। দোকান বাজার কম করিনি। দান সামগ্রী সাজানো হয়ে গেছে নিচের বড় ঘরটাতে। ইহলোকস্থিত আত্মা যারা এগুলো আত্মসাৎ করবে তারা পেট ভরে খুশি হবে, সন্দেহ নেই। চৌধুরীর সঙ্গে নিচে গিয়ে সোহিনী দেখলে সায়েন্স পড়ুয়া ছেলেদের জন্য নানা যন্ত্র, নানা মডেল, নানা দামি বই, নানা মাইক্রোস্কোপের স্লাইডস, নানা বায়োলজির নমুনা, প্রত্যেক সামগ্রীর সঙ্গে নাম ও ঠিকানা লেখা কার্ড। 250 ছেলের জন্য চেক লেখা হয়েছে 1 বছরের ভিত্তিতে। খরচের জন্য কিছুমাত্র সংকোচ করা হয়নি। বড় বড় ধনীদের শ্রাদ্ধে যে ব্রাহ্মণ বিদায় হয় তার চেয়ে এর ব্যয়ের প্রসার অনেক বেশি, অথচ বিশেষ করে চোখে পড়ে না সমারোহ। পুরুত বিদায়ের কি দক্ষিণা দিতে হবে সেটা তো আপনি ধরে দেননি। হ্যাঁ, আমার দক্ষিণা তোমার খুশি। খুশির সঙ্গে সঙ্গে আপনার জন্য রেখেছি ক্রোনোমিটার। জার্মানি থেকে আমার স্বামী এটা কিনেছিলেন, বরাবর তার রিসার্চের কাজে লেগেছিল। চৌধুরী বললেন, যা মনে আসছে তার হচ্ছে কি আছে সেন্টেন্সটা? যা মনে আসছে তার আশা নেই, বাজে কথা বলতে, হ্যাঁ ভাষা হবে বানানটা, ভাষা নেই, বাজে কথা বলতে চাইনি। আমার পুরুতের কাজ সার্থক হলো। আরেক লোক আছে, আজ তাকে ভুলতে পারিনি। সে আমাদের মানিকের বিধবা বউ। মানিক বলতে কাকে বোঝায়? আজ সে ছিল ল্যাবরেটরি হেডমিস্ট্রি। আশ্চর্য তার হাত ছিল। অত্যন্ত সূক্ষ্ম কাজে এক চুল তার নড়চড় হতো না। কলকবজা তত্ত্ব বুঝে নিত, তার বুদ্ধি ছিল অভ্রান্ত। তাকে উনি অতি নিকট বন্ধুর মতো দেখতেন, গাড়ি করে নিয়ে যেতেন বড় বড় কারখানায় কাজ দেখাতে। এদিকে সে ছিল মাতাল। ওর অ্যাসিস্ট্যান্টরা তাকে ছোট লোক বলে অবজ্ঞা করতো। উনি বলতেন যে ও যে গুণী, তার সে গুণ বানিয়ে তোলা যায় না, সে গুণ খুঁজে মিলবে না। ওর কাছে তার সম্মান পুরো মাত্রায় ছিল। এর থেকে বুঝবেন কেন যে উনি আমাকে শেষ পর্যন্ত এত মান দিয়েছিলেন। আমার মধ্যে যে মূল্য তিনি দেখেছিলেন তার তুলনায় দোষের ওজন ওর কাছে ছিল খুব সামান্য। যে জায়গায় আমার মতো কুড়িয়ে পাওয়া মেয়েকে তিনি অসম্ভব রকম বিশ্বাস করেছিলেন, সেই জায়গায় সেই বিশ্বাস আমি কোনোদিন একটু মাত্র নষ্ট করিনি। আজও মন প্রাণ দিয়ে রক্ষা করছি। এতটা তিনি আর কারো কাছে পেতেন না। যেখানে আমি ছিলাম ছোট সেখানে আমি তার চোখে পড়িনি। যেখানে আমি ছিলাম বড়, যেখানে তিনি আমাকে পুরো সম্মান, সেখানে তিনি আমাকে পুরো সম্মান দিয়েছেন। আমার মূল্য যদি তার চোখে না পড়তো তাহলে আমি কোথায় তলিয়ে যেতাম বলুন তো? আচ্ছা, আমি খুব খারাপ, কিন্তু আমি নিজেই বলছি আমি খুব ভালো, নইলে তিনি আমাকে কখনো সহ্য করতে পারতেন না। আচ্ছা দেখো সৈনিক, আমি অহংকার করে বলবো যে আমি প্রথম থেকেই জেনেছি যে তুমি খুব ভালো। সস্তা ধরে ভালো হলে কলঙ্ক লাগলে দাগ উঠতো না। যাকে আমাকে আর যে লোক যা মনে করুক না, তিনি আমাকে যা মান দিয়েছেন সে আজ পর্যন্ত টিকে আছে, আমার শেষ দিন পর্যন্ত থাকবে। আচ্ছা দেখো সৈনী, তোমাকে যত দেখছি ততই জানছি তুমি সে জাতের সহজ মেয়ে মানুষ নও যারা স্বামীর নামটা শুনলেই গলে পড়ে। না, তা নয়। আমি দেখেছি ওর মধ্যে শক্তি। প্রথম দিন থেকে জেনেছি উনি মানুষ। আমি শাস্ত্র মিলিয়ে পতিব্রতাগিরি করতে বসিনি। আমি জাঁক করেই বলছি, আমার মধ্যে যে রত্ন আছে সে একা ওরই কণ্ঠরে দোলবার মতো, আর কারো নয়। এমন সময় নীলা ঘরে এসে ঢুকে বললেন, অধ্যাপক মশাই কিছু মনে করবেন না, মায়ের সঙ্গে কিছু কথা আছে। কিছু না মা, আমি এখন যাচ্ছি ল্যাবরেটরিতে, রেবতী কিরকম কাজ করছে সেটা দেখে আসি গে। নীলা বললে, কোনো ভয় নেই, কাজ ভালোই চলছে। আমি একদিন জানলার বাইরে থেকে দেখছি উনি মাথা গুঁজে লিখছেন, নোট নিচ্ছেন, কলম কামড়ে ধরে ভাবছেন। আমার প্রবেশ নিষেধ, পাচ্ছে স্যার আইজাকের গ্র্যাভিটেশন যায় নড়ে। সেদিন মা কাকে বলছিলেন উনি ম্যাগনেটিজম নিয়ে কাজ করছেন, তাই পাশ দিয়ে কেউ গেলেই কাঁটা নড়ে যায়, বিশেষত মেয়েরা। চৌধুরী হো হো করে হেসে বললেন, মা ল্যাবরেটরির ভিতরেই আছে, ম্যাগনেটিজম নিয়ে কাজ চলছেই। কাঁটা যারা নড়িয়ে দেন তাদের ভয় করতেই হয়, দিগ্ভ্রম ঘটায় যে। তবে চললুম। নীলা মাকে বললো, আচ্ছা আমাকে আর কতদিন তোমার আঁচলের গাঁট দিয়ে বেঁধে রাখবে? পেরে উঠবে না, কেবল দুঃখ হবে। তুই কি করতে চাস বল? নীলা বললে, তুমি তো জানোই মেয়েদের জন্য একটা হায়ার স্টাডি মুভমেন্ট খোলা হয়েছে, তুমি তাতে অনেক টাকা দিয়েছো, সেখানে আমাকে কেন কাজে লাগাও না? আমার ভয় আছে পাচ্ছে তুই ঠিক মতো না চলিস। আর সব চলাই বন্ধ করে দেওয়াই কি ঠিক চলার রাস্তা? তা নয়, তা তো জানি, সেই তো আমার ভাবনা। আচ্ছা তুমি না ভেবে একবার আমাকে ভাবতে দাও না। সে তো দিতেই হবে, আমি তো এখন খুকি নই। তুমি ভাবছো সেই সব পাবলিক জায়গায় নানা লোকে যাওয়া আসা আছে, সে একটা বিপদ। জগৎ সংসারে লোক চলাচল তো বন্ধ হবে না তোমার খাতিরে? আর তাদের সঙ্গে আমার জানাশোনা একেবারে ঠেকিয়ে রাখবে যে সে আইন তো তোমার হাতে নেই।
জানি, সব জানি, ভয় করে, ভয়ের কারণ ঠেকিয়ে রাখতে পারবো না। তাহলে তুই ওদের হায়ার স্টাডি সার্কেলে ভর্তি হতে চাস? হ্যাঁ চাই। আচ্ছা তাই হবে। সেখানকার পুরুষ অধ্যাপকদের একে একে দিবি যার নামে সে আমি জানি। কেবল একটি কথা দিতে হবে আমাকে, কোনো মতেই তুই রেবতীর কাছে ঘেঁচতে পারবি না, আর কোনো ছোটতেই ঢুকবি না তো তার ল্যাবরেটরিতে। মা তুমি আমাকে কি মনে করো ভেবে পাইনি, কাছে ঘেঁচতে যাবো তোমার এই খুদে স্যার আইজাক নিউটনের? এমন রুচি আমার, মরে গেলেও না। সংকোচ বোধ করলে রেবতীর শরীরটাকে নিয়ে যেরকম আঁকুবাঁকু করে তারই নকল করে নীলা বললে, ওই স্টাইলের পুরুষকে নিয়ে আমার চলবে না। যেসব মেয়েরা ভালোবাসে বুড়ো খোকাদের মানুষ করতে, ওকে জিয়ে রেখে দেওয়া ভালো তাদেরই জন্য। ও মরবার যোগ্য শিকারী না, মারবার যোগ্য শিকারী না। একটু বেশি বাড়িয়ে কথা বলছিস নীলা, তাই ভয় হচ্ছে। ওরা ঠিক তোর মনের কথা নয়, তা হোক, ওর সম্বন্ধে তোর মনের ভাব যাই হোক, ওকে যদি মাটি করতে চাস তাহলে সে তোর পক্ষে ভালো হবে না। কখন তোমার কি মর্জি কিছুই বুঝতে পারিনি মা। ওর সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য তুমি আমাকে সাজিয়ে পুতুল করে তুলেছিলে, সে কি আমি বুঝতে পারিনি? সেই জন্য কি তুমি আমাকে ওর বেশি কাছে আনাগোনা করতে বারণ করছো? পাছে চেনাশোনার ঘেঁষ লেগে পালিশ নষ্ট হয়ে যায়। দেখ নীলা, আমি তোকে বলে দিচ্ছি তোর সঙ্গে ওর বিয়ে কিছুতেই হতে পারবে না। তাহলে আমি যদি মতিগড়ের রাজকুমারকে বিয়ে করি? ইচ্ছে তো করিস, সুবিধা আছে, তার 3টে বিয়ে, হ্যাঁ আমার দায় অনেকটা হালকা হবে। আর সে মদকে কি আছে, আর সে মদ খেয়ে ধরাধল করে নাইট ক্লাবে, তাই তো? এটা আছে তো, ঢলাঢলি করে নাইট ক্লাবে, তখন আমি অনেকটা ছুটি পাবো। আচ্ছা বেশ, সেই ভালো, রেবতীর সঙ্গে তোর বিয়ে হতে দেবো না। কেন? তোমার স্যার আইজাক নিউটনের বুদ্ধি আমি ঘুলিয়ে দেবো মনে করো? সে তোর কথা, যা বললুম তা মনে রাখিস। কি আছে, কোনখানটা আছে? বিয়েতে দেবো না কেন? তোমার স্যার এটা নেই ওটা? আচ্ছা ঠিক আছে, এখানটা একটু আগে হোক। হ্যাঁ, কেন তোমার স্যার আইজাক নিউটনের বুদ্ধি আমি ঘুলিয়ে দেবো মনে করো? সে তোর কথা, যা বললাম তা মনে রাখিস। উনি নিজেই যদি হাংলাপনা করেন, হ্যাঁ, তাহলে এবারে তাকে ছাড়তে হবে। তোর অন্যে তাকে মানুষ করিস, তোর বাপের তহবিল থেকে 1 কড়িও সে পাবে না। সর্বনাশ। তাহলে নমস্কার স্যার আইজাক নিউটন। সেদিনকার পালা দাগ দিয়ে রাখো সংক্ষেপে এই পর্যন্তই। কোশ্চেন কোন দিনকার পালা, এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। রেবতী নিয়ে দ্বন্দ্ব। রেবতীকে নিয়ে দ্বন্দ্ব, গল্পের 9ম পরিচ্ছেদ। চৌধুরী মশাই, আর সবই চলছে ভালো, কেবল আমার মেয়ের ভাবনায় সুস্থির হতে পারছি না। ও যে কোন দিকে তাক করতে শুরু করেছে বুঝতে পারছি না। চৌধুরী বলেন, আবার ওর দিকে তাক করছে কারা, সেটাও একটা ভাববার কথা। হয়েছে কি, এরই মধ্যে রটে গেছে ল্যাবরেটরি রক্ষার জন্য তোমার স্বামী অগাধ টাকা রেখে গেছে। মুখে মুখে তার অঙ্কটা বেড়েই চলেছে। এখন রাজত্ব রাজকন্যা নিয়ে বাজারে একটা জুয়া ক্লাস সৃষ্টি হয়েছে। রাজকন্যারই মাটির দ্বারা বিকাবে তা জানি, মানে যে চাইবে সেই নিয়ে চলে যেতে পারবে। কিন্তু আমি বেঁচে থাকতে রাজত্ব সস্তায় বিকবে না। কিন্তু লোকের আমদানি শুরু হয়েছে। সেদিন হঠাৎ দেখি আমাদের অধ্যাপক মজুমদার ওরই হাত ধরে বেরিয়ে এলো সিনেমা থেকে। আমাকে দেখে ঘাড় বাঁকিয়ে নিলে। ছেলেটা ভালো ভালো বিষয়ে বক্তৃতা দিয়ে বেড়ায়, দেশের মঙ্গলের দিকে ওর বুলি খুব সহজে খেলে, কিন্তু সেদিন ওর বাঁকা ঘাড় দেখে স্বদেশের জন্য ভাবনা হলো। চৌধুরী মশাই, আগল ভেঙেছি বই কি, এখন এই গরিবকে নিজের ঘটিবাটি সামলাতে হবে। মজুমদার পাড়ায় মরগ লাগুক, আমার ভয় রেবতীকে নিয়ে। চৌধুরী বললেন, আপাতত ভয় নেই, খুব ডুবে আছে, কাজ করছে খুব চমৎকার। চৌধুরী মশাই, ওর বিপদ হচ্ছে সায়েন্সে যত বড় অস্ত্রীয় হোক, তুমি যাকে ম্যাট্রিয়াটিক বলো, মেট্রিয়ার্কি মানে মেয়েলি বলো, সে রাজ্যের ও ঘোর আনারি, সে কথা ঠিক। ওর একবারও টিকে দেওয়া হয়নি। ছোঁয়াচে লাগলে বাঁচানো শক্ত হবে। রোজ একবার কিন্তু ওকে আপনাকে দেখে যেতে হবে, কোথা থেকে ও আবার ছোঁয়াচ নিয়ে না আসে। শেষকালে এ বয়সে আমি না মরি। ভয় করো না, মেয়ে মানুষ যদিও, তবুও আশা করি ঠাট্টা বুঝতে পারো। আমি পার হয়ে গেছি এপিডেমিকের পাড়াটা, এখন ছোঁয়া লাগলেও ছোঁয়াচ লাগে না। কিন্তু একটা মুশকিল ঘটেছে, পরশু আমাকে যেতে হবে গুজরানোওয়ালায়। এটাও ঠাট্টা নাকি? মেয়ে মানুষকে দয়া করবেন? ঠাট্টা নয়, আমার সতীর্থ ওই অমূল্য আড্ডি দাগ দিয়ে রাখো ছিলেন সেখানকার ডাক্তার। 20-25 বছর প্র্যাকটিস করেছেন, কিন্তু কিছু বিষয় সম্পত্তিও জমিয়েছেন। হঠাৎ বিধবা স্ত্রী আর ছেলে মেয়ে রেখে মরেছেন হাত ফেল করে। দেনা পাওনা চুকিয়ে জমি জমা বেচে তাদের উদ্ধার করে আনতে হবে আমাকে। কতদিন লাগবে ঠিক জানি না। এর উপর আর কথা নেই। এ সংসারে কথা কিছুর উপরে নেই সোহিনী, নির্ভয়ে বলো, যা হবেই তা হোক। যারা অদৃষ্ট মানে তারা ভুল করে না। আমরা সায়েন্টিস্টরাও বলি, অনিবার্যের এক চুল এদিক ওদিক হবার জো নেই। যতক্ষণ কিছু করবার থেকে করো, যখন কোনো মতেই পারবে না বলো ব্যাস। আচ্ছা তাই ভালো। যে মজুমদারটির কথা বললুম, দলের মধ্যে সে তত বেশি মারাত্মক নয়। তাকে ওরা দলে টেনে রাখে মান বাঁচাবার জন্য। আর যাদের কথা শুনেছি চাণক্যের মতে, তাদের কাছ থেকে শতহস্ত দূরে থাকলেও ভাবনার কারণ থেকে যায়। অ্যাটর্নি আছে দাগ দিয়ে রাখো বঙ্কুবিহারী, তাকে আশ্রয় করা। আর অক্টোপাসকে জড়িয়ে ধরা একই কথা। ধনী বিধবা তপ্ত রক্ত এই সব লোক পছন্দ করে। খবরটা শুনে রাখো, যদি কিছু করবার থাকে করো। সবশেষে আমার ফিলোজফিটা মনে রেখো। আচ্ছা দেখুন চৌধুরী মশাই, দেখো রেখে দিন ফিলোজফি। মানব না, মানব না আপনার দৃষ্টি।
আপনার অদিষ্ট। মানবো না আপনার এই কার্যকারণের অমোঘ বিধান। যদি আমার ল্যাবরেটরি পড়ে কারো হাত পড়ে, আমি পাঞ্জাবের মেয়ে, আমার হাতে ছুরি খেলে সহজে, আমি খুন করতে পারি, তা আমার নিজের মেয়ে হোক, ডাক দিয়ে রাখা, আর আমার জামাই পদের উমেদার হোক, ওর শাড়ির নিচে ছিল কোমরবন্ধ লুকানো, তার থেকে ধাঁ করে এক ছুরি বের করে আলোয় ঝলক খেলিয়ে দিয়ে গেল। বলে তিনি আমাকে বেছে নিয়েছিলেন, আমি বাঙালির মেয়ে নই, ভালোবাসা নিয়ে কেবল চোখের জল ফেলে কান্নাকাটি করি নে, ভালোবাসার জন্য প্রাণ দিতে পারি, প্রাণ নিতে পারি। আমার ল্যাবরেটরি আমার বুকের কলিজা, তার মাঝখানে রয়েছে ছুরি। চৌধুরী বললেন, একসময় কবিতা লিখতে পারতুম, আজ আবার মনে হচ্ছে হয়তো পারি লিখতে। কবিতা লিখতে লিখবেন, কিন্তু আপনার ফিলোসফিকে ফিরিয়ে নিন। যা না মানবার টাকা আমি শেষ পর্যন্ত মানবো না, একলা দাঁড়িয়ে লড়বো, আর বুক ফুলিয়ে বলবো জিতবই। ব্রাভো। আরে আমি ফিরিয়ে নিলাম আমার ফিলোসফিটা, এখন থেকে লাগাবো ঢাকে চাটি তোমার জয়যাত্রার সঙ্গে সঙ্গে। আপাতত কিছুদিনের জন্য বিদায় নিচ্ছি, ফিরতে দেরি হবে না। আশ্চর্যের কথা এই, সৈনিক চোখে জল ভরে এলো। বলে, কিছু মনে করবেন না। জড়িয়ে ধরলে চৌধুরীর গলা, বললে, সংসারে কোনো বন্ধনই টেকে না, রাখবে রাখো এক মুহূর্তকালের জন্য। বলে গলা ছেড়ে দিয়ে পায়ের কাছে পড়ে সৈনিক অধ্যাপককে প্রণাম করলো। তার মানে একটা ভালোবাসা ছিল না, শ্রদ্ধা ছিল, আস্থা ছিল, কাউকে অবলম্বনের একটা মাধ্যম ছিল। তাহলে এই অংশটুকু নিয়ে পয়েন্ট করে দাও বিপর্যয়ের সূত্রপাত। এই প্রথম আমরা দেখলাম ল্যাবরেটরিতে বিপর্যয়ের একটা সূত্রপাত যেন এসেছে। বিপর্যয়ের সূত্রপাত ল্যাবরেটরি গল্পের 10 নম্বর পরিচ্ছেদ। খবরের কাগজে যাকে বলে পরিস্থিতি, সেটা হঠাৎ এসে পড়ে আর আসে দল বেঁধে। জীবনের কাহিনী সুখে দুঃখে বিলম্বিত হয়ে চলে। শেষ অধ্যায়ে কলসেন লাগে অকস্মাৎ, ভেঙে চুরে স্তব্ধ হয়ে যায়। বিধাতা তার গল্প করেন ধীরে ধীরে, গল্প ভাঙেন এক ঘায়ে। সৈনির আইমা থাকেন আম্বালায়। সৈনী তার কাছে থাকে টেলিগ্রাম পেয়েছে, যদি দেখা করতে চাও শীঘ্র এসো। এই আইমা তার একমাত্র আত্মীয় যে বেঁচে আছে, এরই হাত থেকে নন্দকিশোর কিনে নিয়েছিলেন সৈনিকে। নীলাকে তার মা বললে, তুমি আমার সঙ্গে এসো। নীলা বলে, সে তো কিছুতেই হতে পারে না। কেন পারে না? আরে ওরা আমাকে অভিনন্দন দেবে, তারই আয়োজন চলছে। ওরা কারা? ডাক দিয়ে রাখো, জাগানি ক্লাবের মেম্বাররা। ভয় পেও না, খুব ভদ্র ক্লাব। মেম্বারদের নামের ফর্দ দেখলেই বুঝতে পারবে, খুবই বাছাই করা। তোমাদের উদ্দেশ্য কি? স্পষ্ট বলা সত্ত্বেও উদ্দেশ্যটা নামের মধ্যেই আছে। এই নামের তোলে আধ্যাত্মিক, সাহিত্যিক, আর্টিস্টিক সব নামে মানেই খুব গভীরভাবে লুকানো আছে। নবকুমার বাবু, ডাক দিয়ে রাখো, নবকুমার বাবু খুব চমৎকার ব্যাখ্যা করে দিয়েছিলেন। ওরা ঠিক করেছে তোমার কাছ থেকে চাঁদা নিতে আসবে, কিন্তু চাঁদা দেখছি ওরা নিয়ে শেষ করেছে। তুমি 16 আনাই পড়েছো ওর হাতে, কিন্তু ওই পর্যন্তই। আমার যেটা কার্য সেটাই ওরা পেয়েছে, আমার কাছ থেকে আর কিছু পাবার নেই। মা, এত রাগ করছো কেন? ওরা নিঃস্বার্থভাবে দেশের উপকার করতে চান। আচ্ছা, সে আলোচনা থাক। এতক্ষণে তুমি বোধহয় তোমার বন্ধুদের কাছ থেকে খবর পেয়েছো যে তুমি স্বাধীন। হ্যাঁ, পেয়েছি। নিঃস্বার্থরা তোমাকে জানিয়েছেন যে তোমার স্বামীর দত্ত অংশে তোমার যে টাকা আছে সে তুমি যেমন খুশি ব্যবহার করতে পারো। হ্যাঁ, জেনেছি। আমার কানে এসেছে উইলের প্রবেট নেওয়ার জন্য তোমরা প্রস্তুত হচ্ছ। কথাটা বোধহয় সত্যি? হ্যাঁ, সত্যি। বঙ্কু আমার সলিসিটর, তিনি আমার হচ্ছে আইনটা ওকালতি করবেন। তিনি তোমাকে আরো কিছু আশা এবং মন্ত্র দিয়েছেন। নীরা চুপ করে রইল। তোমার বঙ্কুবাবুকে আমি সিধে করে দেবো যদি আমার সীমানায় তিনি পা বাড়ান, আর আইনে না পারি বেআইনে। ফেরবার সময় আমি পেশোয়ার হয়ে আসবো। আমার ল্যাবরেটরি রইল দিন রাত্রি 4 জন শিখ সিপাহের পাহারায়, আর যাবার সময় তোমাকে দেখিয়ে যাচ্ছি ব্যাগদের আমি পাঞ্জাবের মেয়ে। বলে নিজের কমরবন্ধ থেকে ছুরি বের করে বললে, এ ছুরি না চেনে আমার মেয়েকে, না চেনে আমার মেয়ের সলিসিটরকে। এর স্মৃতি রইল তোমার জিম্মায়। ফিরেছে যদি হিসাব নেবার সময় হয়তো হিসাব নেব। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। মা মেয়ের দ্বন্দ্ব। গল্প মোড় নিয়েছে, একদম পুরোপুরি ভাবে মোড় নিয়ে নিয়েছে গল্প অন্যদিকে। গল্পের 11তম পরিচ্ছেদ। ল্যাবরেটরির চারদিকে অনেকখানি জমি ফাঁকা আছে। কাঁপন বা শব্দ যাতে যথাসম্ভব কাজের মাঝখানে না পৌঁছায়, এই নিস্তব্ধতা কাজের অভিনিবেশকে রেবতীকে সহায়তা করে। তাই ও প্রায় এখানে রাত্রে কাজ করতে আসে। নিচের ঘড়িতে 2টো বাজলো। মুহূর্তের জন্য রেবতী তার চিন্তার বিষয় ভাবছিল জানলার বাইরে আকাশের দিকে চোখ মেলে। এমন সময় দেওয়ালে পড়লো ছায়া। চেয়ে দেখে ঘরের মধ্যে এসেছে নীলা, রাত কাপড় পরা, পাতলা সিল্কের স্যামিজ। ও চমকে চৌকি থেকে উঠে পড়তে যাচ্ছিল। নীলা এসে ওর কোলের উপর বসে গলা জড়িয়ে ধরলো। রেবতীর সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো, বুক উঠতে পড়তে লাগলো প্রবল বেগে। গদগদ কণ্ঠে বলতে লাগলো, তুমি যাও, এই ঘর থেকে তুমি যাও। ও বললো, কেন? রেবতী বললে, আমি সহ্য করতে পারছি না। কেন এলে তুমি এ ঘরে? নীলা ওকে আরো দৃঢ় বলে চেপে ধরে বললে, কেন আমাকে তুমি ভালোবাসো না? রেবতী বললো, বাসি, কিন্তু এ ঘর থেকে তুমি যাও। হঠাৎ ঘরের মধ্যে থেকে বললো পাঞ্জাবি প্রহরী ভৎসনার কণ্ঠে বললো, বাড়িজি বহুত শর্মে কে বাত হ্যায়, আপ বাহার চলা যাইয়ে। চেতন মনের অগোচরে ইলেকট্রিক ডাক ঘড়িতে কখন চাপ দিয়েছিল। পাঞ্জাবি রেবতীকে বললো, বাবুজি বেইমানি মত করো। রেবতী নীলাকে জোর করে ঠেলে দিয়ে চৌকি থেকে উঠে বললো। দারোয়ান ফের নীলাকে বললে, আপ বাহার চলা যাইয়ে, নেই তো মনিব কো হুকুম তামিল করেগা। অর্থাৎ জোর করে অপমান করে বের করে দেবে। বাইরে যেতে নীলা বলে, শুনছেন স্যার আইজাক নিউটন, কাল আমাদের বাড়িতে আপনার চায়ের নিমন্ত্রণ, ঠিক 4:45 সময়। শুনতে পাচ্ছেন? অজ্ঞান হয়ে পড়েছেন? বলে একবার তার দিকে ফিরে দাঁড়ালে। ভাস্কর দেব কণ্ঠে উত্তর হলো, শুনেছি।
রাত কাপড়ের ভিতর থেকে নীলার নিখুঁত দেহের গঠন ভাস্করের মূর্তির মতো অপরূপ হয়ে ফুটে উঠল। রেবতী মুগ্ধ চোখে না দেখে থাকতে পারল না। নীলা চলে গেল। রেবতী টেবিলের উপর মুখ রেখে পড়ে রইল। এমন আশ্চর্য সে কল্পনা করতে পারে না। একটা কোন বৈদ্যুতিক বর্ষণ প্রবেশ করছে শিরার মধ্যে। চকিত হয়ে বেড়াচ্ছে অগ্নিদ্বারে। হাতের মুঠো শক্ত করে রেবতীকে বলে নিজেকে বলাতে লাগলো, কাল চায়ের নিমন্ত্রণে যাবে না। খুব শক্ত শপথ করবার চেষ্টা করতে, মুখ দিয়ে বেরোয় না। ব্লটিং এর উপর লিখলো যাবো না। হঠাৎ দেখলে তার টেবিলে একটা ঘন লাল রঙের রুমাল পরে আছে। কোণে নাম সেলাই করা নীলা। মুখের উপর চেপে ধরলো রুমাল। গন্ধে মগজ উঠে উঠল ভরে। একটা নেশা শিরশির করে ছড়িয়ে গেল সর্বাঙ্গে। নীলা আবার ঘরের মধ্যে এলো। বললে, একটা কাজ আছে, ভুলে গিয়েছিলাম। দারোয়ান রুখতে গেল। নীলা বললে, ভয় নেই তোমার, চুরি করতে আসেনি। একটা কেবল সই চাই, জাগানি ক্লাবের প্রেসিডেন্ট করবো তোমাকে। তোমার নাম আছে দেশ জুড়ে। অত্যন্ত সংকুচিত হয়ে রেবতী বললে, দেখো ও ক্লাবের আমি তো কিছুই জানি না। কিছুতে জানবার দরকার নেই, এইটুকু জানলেই হবে ব্রজেন্দ্রবাবু এই ক্লাবের পেট্রন। আমি তো ব্রজেন্দ্রবাবুকে জানি না। এইটুকু জানলেই হবে মেট্রোপলিটন ব্যাংকের তিনি ডাইরেক্টর। লক্ষ্মী আমার, জাদু আমার, একটা সই বই তো নয়। বলে ডান হাত দিয়ে তার কাঁধে ঘিরে তার হাতটা ধরে বললে, সই করো। সে স্বপ্নাবিষ্টের মতো সই করে দিলে। কাগজটা নিয়ে নীলা যখন মুড়ছে, দারুণ বলে, এই কাগজ আমাকে দেখাতে হবে। নীলা বলে, এ তো তুমি বুঝতে পারবে না। দারুণ বলে, দরকার নেই বুঝবার। বলে কাগজটা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললে। বলে, দলিল বানাতে হয় বাইরে গিয়ে বানিও, এখানে নয়। রেবতী মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলো। দারোয়ান নীলাকে বললে, মাঝি এখন চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি গে। বলে তাকে নিয়ে গেল। কিছুক্ষণ পরে আবার ঘরে ঢুকলো পাঞ্জাবি। বললো, চারদিকে আমি দরজা বন্ধ করে রাখি, তুমি ওকে ভিতর থেকে খুলে দিয়েছো। একই সন্দেহ, কি অপমান। বারবার ডাক দিয়ে রাখো, একই সন্দেহ, কি অপমান। বারবার করে বললে, আমি খুলিনি। তবে কি করে ঘরে এলো? সেও তো বটে। বিজ্ঞানী তখন সন্ধান করে বেড়াতে লাগলো ঘরে ঘরে। অবশেষে দেখলে রাস্তার ধারের একটা বড় জানলা, ভিতর থেকে আগল দেওয়া ছিল। কে সে আগলটা দিনের বেলায় একসময় খুলে রেখে গেছে। রেবতী যে ধূর্ত বুদ্ধি আছে, এতটা শ্রদ্ধা তার প্রতি দারোয়ানজির ছিল না। বোকা মানুষ, পড়াশোনা করে, এই পর্যন্ত তার তাকত। অবশেষে কপাল চাপড়ে বললে, আরে আওরাত, এ শয়তানি বিধি দত্ত। যে অল্প একটু রাত বাকি ছিল, রেবতী নিজেকে কার বারবার করে বলালে চায়ের নিমন্ত্রণে যাবে না। কাক ডেকে উঠলো, রেবতী চলে গেল বাড়িতে। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। ল্যাবরেটরিতে সোহিনীর আগমন। নীলার আগমন। ল্যাবরেটরিতে নীলার আগমন গল্পের দ্বাদশ পরিচ্ছেদ তথা 12 নম্বর পরিচ্ছেদ আমরা এখানটা দেখতে পাচ্ছি। পরের দিন সময়ের একটু ব্যতিক্রম হলো না। চায়ের সবাই 4:45 রেবতী গিয়ে হাজির। ভেবেছিল এ সভা নিবৃত্ত দুজনকে নিয়ে। ফ্যাশনেবল সাজত দখলে নেই। পরেছে যে জামা ধুতি, ধোবার বাড়ি থেকে নতুন কাছিয়ে আনা, আর কাঁধে ঝুলছে একটা পাট করা চাদর। এসে দেখে সভা বসেছে বাগানে। অজানা শৌখিন লোকের ভিড়। হয়ে গেল সমস্ত মনটা। কোথাও লুকোতে পারলে বাঁচে। একটা কোণ নিয়ে বসবার চেষ্টা করতে সবাই উঠে বললে, আসুন ডক্টর ভট্টাচার্য, আপনার আসন এইখানে। একটা পিঠ উঁচু বলে মোড়া চৌকি, মণ্ডলী ঠিক মাঝখানে। বুঝতে পারলে সমস্ত জনতার প্রধান লক্ষ্যও। নীলা এসের গলায় মালা পরিয়ে দিলে, কপালে দিলে চন্দনের ফোঁটা। ব্রজেন্দ্রবাবু প্রস্তাব করলেন ওকে জাগানি সভার সভাপতি পদে বরণ করা হোক। সমর্থন করলেন বঙ্কুবাবু। চারদিকে করতালির ধ্বনি উঠল। সাহিত্যিক হরিদাসবাবু ডক্টর ভট্টাচার্যের ইন্টারন্যাশনাল খ্যাতির কথা ব্যাখ্যা করলেন। বললেন, আচ্ছা, রেবতীবাবু নামের পালে হাওয়া লাগিয়ে আমাদের জাগানি ক্লাবের তরণী খেয়া দেবে পশ্চিম মহাসমুদ্রের ঘাটে ঘাটে। সবার ব্যবস্থাপনা রিপোর্টারদের কানে কানে গিয়ে বললে, উপমাগুলোর কোনোটা যেন রিপোর্ট থেকে বাদ না যায়, তুলনাগুলো। বক্তারা একে একে উঠে যখন বলতে লাগলো, এতদিন পর ডক্টর ভট্টাচার্য সায়েন্সের জয় তিলক ভারত মাতার কপালে পরিয়ে দিলেন। রেবতীর বুকটা ফুলে উঠল। নিজেকে প্রকাশমান দেখলে সভ্য জগতের মধ্য গগনে। জাগানি সভা সম্বন্ধে যে সমস্ত দাগি রকমের জনশ্রুতি শুনেছিল, মনে মনে তার প্রতিবাদ করলে। হরিদাসবাবু যখন বললে, রেবতীবাবুর নামের কবচ রক্ষা কবচ রূপে এ সভার গোলায় আজ ঝোলানো হলো, এর থেকে বোঝা যাবে এ সভার উদ্দেশ্য কত মহচ্চ, তখন রেবতী নিজের নামের গৌরব ও দায়িত্ব খুব প্রবল রূপে অনুভব করলো। ওর মন থেকে সংকোচের খোলসটা খসে পড়ে গেল। মেয়েরা মুখের থেকে সিগারেট নামিয়ে ঝুঁকে পড়লো চৌকির ওপর। মধুর হাসতে বলল, বিরক্তি করছি আপনাকে, কিন্তু একটা অটোগ্রাফ দিতেই হবে। রেবতী মনে হলো এতদিন সে যেন একটা স্বপ্নের মধ্যে ছিল। স্বপ্নের গুটি গেছে খুলে, প্রজাপতি বেরিয়ে পড়েছে। একে একে লোক বিদায় হলো। নীলা রেবতীর হাত চেপে ধরে বলল, আপনি কিন্তু যাবেন না। জ্বালাময় মদ ঢেলে দিল শরীর শিরার মধ্যে। দিনের আলো শেষ হয়ে আসছে। লতা বিতানের মধ্যে সবুজ প্রদেশের অন্ধকার। বেঞ্চির উপরে দুজনে কাছাকাছি বসলো। নিজের হাতের উপরে রেবতীর হাত তুলে নিয়ে নীলা বলল, ডক্টর ভট্টাচার্য, আপনি পুরুষ মানুষের মেয়েদের তো ভয় করেন কেন? রেবতী স্পর্ধা করে বললে, ভয় করি? কখনো না। আমার মাকে আপনি ভয় করেন না? ভয় কেন করবো, শ্রদ্ধা করি। আমাকে নিশ্চয়ই ভয় করি। হ্যাঁ, সেটা ভালো খবর। মা বলছেন কিছুতে আপনার সঙ্গে আমার বিয়ে দেবেন না, তাহলে আমি আত্মহত্যা করবো।
কোনো বাধা আমি মানবো না, আমাদের বিয়ে হবেই হবে। কাঁধের উপর মাথা রেখে নীলা বলল, তুমি হয়তো জানো না তোমাকে কতখানি চাই। নীলার মাথার আরো বুকের কাছে টেনে নিয়ে রেবতী বলল, তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে এমন কোনো শক্তি নেই। যা, ভাসিয়ে দেবো যা। তাহলে রেজিস্ট্রারের কাছে কালই নোটিশ দিতে হবে। কালই দেবো, নিশ্চয়ই দেবো। রেবতী পুরুষের তেজ দেখাতে শুরু করেছে। পরিণামটা দ্রুত বেগে ঘনিয়ে আসতে লাগলো। আইমার পক্ষাঘাতের লক্ষণ দেখা দিয়েছে, মৃত্যুর আশঙ্কা আসন্ন। যে পর্যন্ত মৃত্যু না হয় সৈনিকে তিনি কিছুতে ছাড়বেন না। এই সুযোগটাকে দুহাত দিয়ে আঁকড়িয়ে ধরে নীলার উন্মত্ত যৌবন আলোড়িত হয়ে উঠেছে। পাণ্ডিত্যের চাপে রেবতীর পৌরুষের স্বাদ ফিকে হয়ে গেছে। তাকে নীলার যথেষ্ট পছন্দ নয়, কিন্তু ওকে বিবাহ করা নিরাপদ। বিবাহোত্তর উচ্ছৃঙ্খলতায় বাধা দেবার জোর তার নেই। শুধু তাই নয়, ল্যাবরেটরির সঙ্গে যে লাভের বিষয় জড়ানো আছে তার পরিণাম প্রভূত। ওর হিতৈষীরা বলে, ল্যাবরেটরির ভার নেবার যোগ্যতার পাত্র কোথাও মিলবে না রেবতীর চেয়ে। সৈনিক কিছু থেকে হাতছাড়া করবে না, এই হচ্ছে বুদ্ধিমানদের অনুমান। এদিকে সহযোগীদের ধিক্কার শিরোধার্য করে রেবতী জাগানি ক্লাবের অধ্যক্ষতার সংবাদ ঘোষণা করতে দিল সংবাদপত্রে। নীলা যখন বলতো ভয় লাগছে বুঝি, ও বলতো আমি কেয়ার করি না। ওর পৌরুষ সম্বন্ধে সংশয় মাত্র না থাকে এই জেদ ওকে পেয়ে বসলো। বললে, আচ্ছা এডিংটনের সঙ্গে চিঠিপত্র আমার চলে, একদিন এই ক্লাবে আমি তাকে নিমন্ত্রণ করে আনবো। ক্লাবের মেম্বাররা বললো, ধন্য। রেবতীর আসল কাজ হয়ে গেছে, বন্ধ হয়ে ছিন্ন হয়ে গেছে সমস্ত চিন্তাসূত্র। মন কেবলই অপেক্ষা করছে নীলা কখন আসবে। হঠাৎ পিছন থেকে ধরবে ওর চোখ টিপে, চৌকির হাতার উপর বসে বাঁ হাতে ধরবে ওর গলা জড়িয়ে। নিজেকে এই বলে আশ্বাস দিচ্ছে ওর কাজটা যে বাধা পেয়েছে সেটা ক্ষণিক, একটু সুস্থির হলেই ভাঙার মুখে আবার জোড়া লাগবে। সুস্থির হবার লক্ষণ আশু দেখা যাচ্ছে না। ওর কাজের ক্ষতিতে পৃথিবীর কোনো ক্ষতি হচ্ছে নীলার মনে এক করে সে শঙ্কা নেই। সমস্তটাকে সে প্রহসন মনে করে। দিনের পর দিন জাল কেবলই জড়িয়ে যাচ্ছে। জাগানি সবাকে ছেঁকে ধরছে, ওকে ঘোরতর পুরুষ মানুষ বানিয়ে তুলছে। এখন অকথ্য মুখ থেকে বেরোয় না, কিন্তু অশ্রাব্য শুনলে জোর করে হাসতে থাকে। ডক্টর ভট্টাচার্য ওদের খুব একটা মজার জিনিস হয়ে উঠেছে। মাঝে মাঝে রেবতীকে ঈর্ষায় কামড়িয়ে ধরে। ব্যাংকের ডাইরেক্টরের মুখে চুরুট থেকে নীলা চুরুট ধরায়। এর নকল করা রেবতীর অসাধ্য। চুরুটের ধোঁয়া গলায় গেলে ওর মাথা ঘুরে পড়ে, কিন্তু এই দৃশ্যটা শরীর মনকে আরো অসুস্থ করে তোলে। তাছাড়া নানা রকমের ঠেলাঠেলি টানাটানি যখন চলতে থাকে, ও আপত্তি না জানিয়ে থাকতে পারে না। নীলা বলে, দেহতার উপরে আমাদের তো কোনো মোহ নেই, আমাদের কাছে দাম কিসের? আসল দামি জিনিস ভালোবাসা, সেটা কি বিলিয়ে ছড়িয়ে দিতে পারি? বলে চেপে ধরে রেবতীর হাত। রেবতী তখন অন্যদের অভাজন বলেই মনে করে, ভাবে ওরা ছোবরা নিয়েই খুশি। শ্বাসটা পেল না। ল্যাবরেটরির দ্বারের বাইরে দিনরাত পাহারা চলছে, ভিতরে ভাঙা কাজ পড়ে রয়েছে, কারো দেখা নেই। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও, রেবতীর বিপর্যয়। গল্পের 12 নম্বর পরিচ্ছেদ, রেবতী বিপর্যস্ত হয়ে গেছে। রেবতীর বিপর্যয় গল্পের 13 নম্বর পরিচ্ছেদ তথা শেষ পরিচ্ছেদ। ড্রয়িং রুমের সোফায় পা দুটো তুলে কুশনে হেলান দিয়ে নীলা, মেঝের উপরে নীলার পায়ের কাছে ঠেস দিয়ে বসে আছে রেবতী। হাতে রয়েছে লেখন ভরা ফুল স্ক্যাপ। রেবতী মাথা নেড়ে বলে, ভাষায় কেমন যেন বেশি রং ফলানো, এতটা বাড়িয়ে বলা লেখা পড়তে লজ্জা করবে আমার। ভাষা তুমি সমস্ত সমজদার কিনা? এ তো কেমিস্ট্রি ফর্মুলা নয়, খুঁতখুত করে না, মুখস্থ করে যাও। জানো এটা লিখেছেন আমাদের সাহিত্যিক প্রমোদারঞ্জন বাবু, দাগদিরও সাহিত্যিক প্রমোদারঞ্জন বাবু। ওইসব মস্ত সেন্টেন্স আর বড় বড় শব্দগুলো মুখস্থ করে আমার পক্ষে ভারী শক্ত হবে। ভারী তো শক্ত, তোমার কানের কাছে আউড়ে আমার তো সমস্তটা মুখস্থ হয়ে গেছে। আমার জীবনের সর্বোত্তম শুভ মুহূর্তে জাগানি সভা আমাকে যে অমরাবতীর মন্দার মারলে সমলঙ্কৃত করিলেন, গ্র্যান্ড, তোমার ভয় নেই, আমি তো তোমার কাছেই থাকবো। আস্তে আস্তে তোমাকে বলে দেবো। আমি বাংলা সাহিত্য ভালো জানি না, কিন্তু আমার কেমন মনে হচ্ছে সমস্ত লেখাটা যেন আমাকে ঠাট্টা করছে। ইংরেজি যদি বলতে হয় কত সহজে, ডিয়ার ফ্রেন্ডস, অ্যালাউ মি টু অফার ইউ মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস ফর দ্য অনার ইউ হ্যাভ conferred upon me on behalf of the জাগানি ক্লাব, দ্য গ্রেট অকনার ইত্যাদি। এমন দুটো সেন্টেন্স বলেই ব্যাস। সে হচ্ছে না তোমার মুখে বাংলা যে খুব মজা শোনাবে, ওই যেখানটাতে আছে, হে বাংলাদেশের তরুণ সম্প্রদায়, হে স্বাতন্ত্র সঞ্চালন রথের সারথি, হে ছিন্ন শৃঙ্খল পরিকীর্ণ পথে অগ্রণীবৃন্দ, যাই বলে ইংরেজিতে, কি হবার জো আছে? তোমার মতো বিজ্ঞান বিশারদদের মুখে শুনলে তরুণ বাংলা সাপের মতো ফোনা দুলিয়ে নাচবে। এখনো সময় আছে, আমি পড়িয়ে নিচ্ছি। গুরুভার দীর্ঘদেহকে সিঁড়ির উপর দিয়ে সশব্দে বহন করে সাহেবী পোশাকে ব্যাংকের ম্যানেজার ব্রজেন্দ্র হালদার মচমচ শব্দে এসে উপস্থিত। বলে, না এ অসহ্য, যখনই আসি তখনই নীলাকে দখল করে বসে আছো, কাজ নেই কর্ম নেই, নীলাকে তোফাত করে রেখেছো আমাদের কাছ থেকে কাটা গাছের বেড়ার মতো। রেবতী সংকুচিত হয়ে বলল, আজ আমার একটু বিশেষ কাজ আছে তাই। আচ্ছা কাজ তো আছে, সেই ভরসাতে এসেছিলাম। আচ্ছা আজ তুমি মেম্বারদের নিমন্ত্রণ করেছো, ব্যস্ত থাকবে মনে করে অফিসে যাওয়ার আগে আধ ঘন্টা সময় করে নিয়ে তাড়াতাড়ি এসেছি। এসেই শুনেছি এইখানে উনি পড়েছেন কাজে বাধা। আশ্চর্য, কাজ না থাকলে এইখানেই ওর ছুটি, আবার কাজ থাকলে এখানেই ওর কাজ। এমন নাছোড়বান্দার সঙ্গে আমরা কেজু লোকেরা পাল্লা দিই কি করে? নীলি ভর পতভক্ষ দাগ দিয়ে রাখো লাইনটাই, এখানটায় কিছুটা ভুল আছে ওখানটায়। আমি এবার মেন টেক্সটে দেখছি,
এমন নাছোড়বান্ধব লোকের সঙ্গে আমরা কেজো লোকের পাল্লা দিয়ে কি করে এখানটায়, তাই তো? হ্যাঁ, পাল্লা দিয়ে কি করে? ঠিক তারপরে ওটা বানানটা ভুল আছে, ওটা নিলি ইজ ইট ফেয়ার, মানে এটা বানান ভুল আছে, এই জন্য বলছে ইজ ইট ফেয়ার। এটা কি ঠিক? নীলা বললে ডক্টর ভট্টাচার্যের দোষ হচ্ছে উনি আসল কথাটা জোর করে বলতে পারেন না। উনি কাজ আছে বলে এসেছেন, এটা বাজে কথা। না এসে থাকতে পারেন না বলে এসেছেন, এটাই একবার একটা শোনবার মতো কথা এবং সত্যি কথা। আমার সমস্ত সময় উনি দখল করছেন ও জেদের জোরে। এই তোর পৌরুষ, তোমাদের সবাইকে বাঙালির কাছে হার মানতে হলো। আচ্ছা ভালো, তাহলে আমাদেরও পৌরুষ চালাতে হবে। এখন থেকে জাগানি ক্লাব মেম্বাররা নারী হরণের চর্চা শুরু করবে, জেগে উঠবে পৌরাণিক যুগ। নীলা বলে বেশ মজা লাগছে শুনতে, নারী হরণ পানিগ্রহের চেয়ে ভালো, হ্যাঁ, কিন্তু পদ্ধতিটা কিরকম? হালদার বলে দেখিয়ে দিতে পারি এখনই, হ্যাঁ এখনই বলেই সোফা থেকে নীলাকে আর কলা করে তুলে নিলে। নীলা চিৎকার করে হেসে ওর গলা জড়িয়ে ধরলে। রেবতীর মুখ অন্ধকার হয়ে এলো। ওর মুশকিল এই যে অনুকরণ করবার কিংবা বাধা দেবার মতো গায়ের জোর নেই। ওর বেশি করে রাগ হতে লাগলো নীলার উপরে। এইসব অসভ্য গোমারদের প্রশ্রয় দেয় কেন? হালদার বললে গাড়ি তৈরি আছে, তোমাকে নিয়ে চললুম ডায়মন্ড হারবারে, আজ সন্ধ্যের বোঝে ফিরিয়ে এনে দেবো। ব্যাংকে কাজ ছিল, সেটা জাগ্গে ছিলই, একটা সৎ কার্য করা হবে। ডাক্তার ভট্টাচার্যকে নির্জনে কাজ করবার সুবিধা করে দিচ্ছি। তোমার মতো অত বড় ব্যাঘাতকে সরিয়ে নিয়ে যাওয়াই ভালো, এই জন্য উনি আমাকে ধন্যবাদ দেবেন। রেবতী দেখলে নীলার ছটফট করবার কোনো লক্ষণ দেখা গেল না। নিজেকে সে ছাড়িয়ে নেবার চেষ্টা মাত্র করলে না, বেশ যেন আরামে ওর বক্ষ আশ্রয় করে রইল। ওর গলা জড়িয়ে রইল বিশেষ একটা আসক্ত হবে। যেতে যেতে বললে, ভয় নেই বিজ্ঞানী সাহেব, এরা নারী হরণের রিহার্সাল মাত্র, লঙ্কাবারে যাচ্ছি না, ফিরে আসবো তোমার নিমন্ত্রণ নেই। রেবতী ছিঁড়ে ফেললে সেই লেখাটা। হালদারে বাহুজ্জোর এবং অসংকুচিত অধিকার বিস্তারের তুলনায় নিজের বিদ্যাভিমান ওর কাছে আজ বৃথা হয়ে গেল। আজ সন্ধ্যাভোজ একটা নামজাদা রেস্তোরাঁতে, নিমন্ত্রণকর্তা স্বয়ং রেবতী ভট্টাচার্য, তার সম্মানিত পার্শ্ববর্তী নীলা। সিনেমার বিখ্যাত নটি এসেছে গান গাইতে, টোস্ট প্রপোজ করতে উঠেছে বঙ্কু বিহারী, গুণগান হচ্ছে রেবতীর আর তার নামের সঙ্গে জড়িয়ে নীলার। মেয়েরা খুব জোরের সঙ্গে সিগারেট টানছে প্রমাণ করতে যে তারা সম্পূর্ণ মেয়ে নয়, প্রৌঢ়া মেয়েরা। যৌবনের মুখোশ পরে ইঙ্গিতে ভঙ্গিতে অট্টহাসে উচ্চকণ্ঠে পরস্পর গা টেপাতে পেতে যুবতীদের ছাড়িয়ে যাবার জন্য মাতামাতি ঘোর দৌড় চালিয়েছে। হঠাৎ ঘরে ঢুকলো সৈনী। স্তব্ধ হয়ে গেল ঘর শুদ্ধ সবাই। রেবতীর দিকে তাকিয়ে সৈনী বলল, চিনতে পারছি না, হ্যাঁ ডক্টর ভট্টাচার্য বুঝি? খরচের টাকা চেয়ে পাঠিয়ে দিয়েছি গেল শুক্রবার, এই তো স্পষ্ট দেখতে পাচ্ছি, কিছু অকুলন হচ্ছে না। এখন একবার উঠতে হচ্ছে, আজ রাত্রে ল্যাবরেটরি ফর্দ অনুসারে জিনিসপত্র মিলিয়ে দেখো। আপনি আমাকে অবিশ্বাস করছেন? এতদিন অবিশ্বাস তো করিনি, কিন্তু লজ্জাশ্রম যদি থাকে তাহলে বিশ্বাস রক্ষার কথা তুমি আর মুখে এনো না। রেবতী উঠতে যাচ্ছিল, নীলা তাকে কাপড় ধরে টেনে বসিয়ে দিল। বললে, আজ উনি বন্ধুদের নিমন্ত্রণ করছেন, সকলে জানা গে তারপরে উনি যাবেন। এর মধ্যে একটা নিষ্ঠুর ঠক্কর ছিল। স্যার আইজ্যাক মায়ের বড় পেয়ারের, ওর মতো এত বড় বিশ্বাসী আর কেউ নেই, তাই সকলকে ছাড়িয়ে ল্যাবরেটরি ভার ওর উপরে আরো একটু দেখে দেওয়ার জন্য। ওর জানো মা, অতিথি আজ 65 জন, এ ঘরে সকলকে ধরেনি, একদল আছে পাশের ঘরে, ওই শুনছো না, হো হো লাগিয়েছে, মাথা পিছু 25 টাকা ধরে নেয়। মদ না খেলেও মদের দাম ধরে দিতে হয়, খালি গ্লাসের জরিমানা কম লাগলো না। আর কেউ হলে মুখ চুপসে যেত। ও দরাজ হাত দিয়ে ব্যাংকের ডিরেক্টরের তাক লেগে গেছে। সিনেমার গায়ককে কত দিতে জানো? তার এক রাত্রে পাওনা 400 টাকা। রেবতীর মনের ভিতরটা কাটা কই মাছের মতো ধরপড় করছে। শুক্রমুখে কথাটি নেই। সৈনিক জিজ্ঞাসা বলে, আচ্ছা আজকের সমারোহটা কিসের জন্য? তা জানো না বুঝি? অ্যাসোসিয়েটেড প্রেসে তো বেরিয়ে গেছে, উনি জাগানি ক্লাবের প্রেসিডেন্ট হয়েছেন, তারই সম্মানে এই ভোজ। লাইভ মেম্বারশিপের 600 টাকা সুবিধা মতো পরে সুদে দেবেন। সুবিধা বোধহয় শীঘ্র হবে না। রেবতীর মনের মনটার মধ্যে স্টিম রোলার চলাচল করছিল। সৈনিতাকে জিজ্ঞাসা করলে, তাহলে এখন তোমার উঠবার সুবিধা হবে না? রেবতী নীলার মুখের দিকে তাকালে। তার কুটিল কটাক্ষের খোঁজায় পুরুষ মানুষের অভিমান জেগে উঠলো। বললে, কেমন করে যায় নিমন্ত্রিতেরা সব? সৈনী বলে, আচ্ছা আমি ততক্ষণ এখানে বসে রইলাম, আর নাসরুল্লাহ তুমি দরজার কাছে হাজির থাকো। নীলা বললে, সে হতে পারবে না মা, আমাদের একটা গোপন পরামর্শ আছে, এখানে তোমার থাকা উচিত হবে না। দেখ নীলা, চাতুরির পালা তুই সবে শুরু করেছিস, এখন আমাকে ছাড়িয়ে যেতে পারবি না। তোদের কিসের পরামর্শ সে খবর কি আমি পাইনি? বলে দিচ্ছি, তোদের সেই পরামর্শের জন্য আমারও থাকা সবচেয়ে দরকার। নীলা বললে, তুমি কি শুনেছো? কার কাছে? খবর নেবার ফন্দি থাকে গর্তের সাপের মতো টাকার থলির মধ্যে। এখানে 3 জন আইনওয়ালা মিলে দলিলপত্র ঘেঁটে বের করতে যাও ল্যাবরেটরি ফান্ডে কোনো ছিদ্র আছে কিনা, তাই নয় কি নিল? নীলা বলল, তা সত্যি কথা বলবো, বাবার অতখানি টাকায় তার মেয়ের কোনো শেয়ার থাকবে না, এটা অস্বাভাবিক, তাই সবাই সন্দেহ করে। সৈনিক চৌকি থেকে উঠে দাঁড়ালো। বললে, আসলে সন্দেহের মূল আরো অনেক আগেকার দিনের। কে তোর বাপ? কার সম্পত্তির শেয়ার চাস? এমন লোকে তুই মেয়ে কথা মুখে আনতে তো লজ্জা করে না? নীলা লাফিয়ে উঠে বলল, কি বলছো মা? সত্যি কথা বলছি, তার কাছে কিছুই গোপন ছিল না, তিনি জানতেন সব। আমার কাছে যা পাবার তা তিনি সম্পূর্ণ পেয়েছেন, আজও পাবেন তা, আর কিছু তিনি গ্রাহ্য করেননি। ব্যারিস্টার ঘোষ বলে, আপনার মুখের কথা তো প্রমাণ নয়। সে কথা তিনি জানতেন, সকল কথা খোলসা করে তিনি দলের রেজিস্ট্রি করে গেছেন। ওহে বঙ্কু, রাত হলো যে, আর কেন, চলো। পেশোয়ারির ভঙ্গি থেকে 65 জন অন্তর্ধান করলো। এমন সময় সুটকে সাথে এসে উপস্থিত চৌধুরী বললেন, এই তোমার টেলিগ্রাম পেয়ে ছুটে আসলো। কি রে বেবি, হ্যাঁ মুখখানা তো পার্চমেন্টের মতো সাদা হয়ে গেছে। ওরে খোকা, দুধের বাটে গেল কোথায়? নীলাকে দেখিয়ে সৈনী বললে, যিনি জোগাবেন তিনি ওই যে বসে আছেন। হ্যাঁ, গয়লানির ব্যবসা ধরেছে নাকি মা?
গয়লা ধরা ব্যবস্থা ধরেছে। ওই যে বসে আছে শিকারটি, কে? আমাদের বেবি রেবি নাকি? এইবার আমার মেয়ে আমার ল্যাবরেটরিকে বাঁচিয়েছে। আমি লোক চিনতে পারিনি, কিন্তু আমার মেয়ে ঠিক বুঝেছিল যে ল্যাবরেটরিতে গোয়াল ঘর বসিয়ে গিয়েছিলাম। গোবরের কুণ্ডে আর একটু হলে ডুবতো সমস্ত জিনিসটা। অধ্যাপক বললেন, মা তুমি এই জীবটিকে আবিষ্কার করেছো, এখন তখন এই গোষ্ঠ বিহারী ভার তোমাকে নিতে হবে। আর ওর আর সবই আছে, কেবল বুদ্ধি নেই। তুমি কাছে থাকলে তার অভাবটা টের পাওয়া যাবে না। বোকা পুরুষদের নাকে দড়ি দিয়ে চালিয়ে নিয়ে বেড়ানো সহজ। কি গো স্যার আইজাক নিউটন, রেজিস্ট্রি অফিসে তো নোটিশ তো দেওয়া হয়ে গেছে, ফিরিয়ে নিতে চাও নাকি? বুক ফুলিয়ে রেবতী বললে, মরে গেলেও না। বিয়েটা হবে তো তাহলে অশুভ লগ্নে হবেই, নিশ্চয়ই হবে। সৈনী বললো, কিন্তু ল্যাবরেটরি থেকে শত হস্ত দূরে। অধ্যাপক বললেন, মানিল ও বোকা, কিন্তু অক্ষম নয়। ও নেশারা কেটে যায়, তারপর ওর খোরাকের জন্য বেশি ভাবতে হবে না। স্যার আইজাক, তাহলে কিন্তু তোমার কাপড় চোপড় একটু ভদ্র রকমের বানাতে হবে, নইলে তোমার সামনে আমাকে আবার ঘোমটা ধরতে হবে। হঠাৎ ডাকদের ভার একটা ছায়া পড়লো দেওয়ালে। পিসিমা এসে দাঁড়ালেন। হ্যাঁ, বললেন, রেবি চলে আয়। সুসুর করে রেবতী পিসিমার পিছন পিছন চলে গেল, একবার ফিরেও তাকালো না। অক্ষত রয়ে গেল ল্যাবরেটরি। যে ল্যাবরেটরি বাঁচানোর জন্য এত কিছু হয়েছিল, নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও সেই ল্যাবরেটরি অক্ষত হয়ে রয়ে গেল। নামকরণ ল্যাবরেটরি সার্থক হয়ে গেল। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও, চক্রান্ত ফাঁস। আর গল্পের নামকরণটাও ল্যাবরেটরি এখানে সার্থক হয়ে গেল, চক্রান্ত ফাঁস। আজকের ক্লাস এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো ক্লাস নিয়ে। তো তখন সঙ্গে থেকো, স্টে টিউনড।